ওকে, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত তরুণ প্রজন্মের লেখালেখি পর্যালোচনা ও দিক নির্দেশনা শীর্ষক বিশেষ লাইভ অনুষ্ঠানে। আশা করছি সবাই সুস্থ আছেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলছেন। করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় আবারও একযোগে সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন না হই, তাহলে কিন্তু এই ভয়াবহ সংক্রমণ ঠেকানো যাবে না। লকডাউনের অবসরে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা নতুন লেখকদের জন্য আয়োজন করেছে আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠান। আজকে আমরা কথা বলবো তরুণ প্রজন্মের লেখালেখি সংক্রান্ত নানান জিজ্ঞাসা নিয়ে। অনুষ্ঠানের কমেন্ট বক্সের মাধ্যমে আপনিও জানাতে পারেন আপনার মূল্যবান মতামত কিংবা কোনো জিজ্ঞাসা। লাইভের পুরোটা সময় জুড়ে সঞ্চালনায় থাকছি আমি SAH ওয়ালিউল্লাহ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। আর শুধু আমি একা কথা বলবো না, আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন লেখক, দেশের স্বনামধন্য অন্যতম জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের সম্পাদকীয় সহকারী, আমাদের সকলের প্রিয় HM নাজমুল আলম ভাইয়া। আমি ভাইয়াকে স্টুডিওতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভ সন্ধ্যা। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখাকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। এত সুন্দর একটা আয়োজন করার জন্য করোনাকালীন এই সময় লকডাউনে যেখানে সবাই আর কি যে যার মতো বিচ্ছিন্ন হয়ে আছি, এরই ভিতর এরকম একটা আয়োজনে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আর এই সমস্ত আলোচনা বক্তব্য দিক নির্দেশনামূলক যে কোনো আলোচনা এবং সবসময় আসলে করে থাকি। আর আশা করি আজকের আয়োজনটি তরুণ ফলপ্রসূ হবে এবং তারা বিভিন্ন ধরনের দিক নির্দেশনা পাবে, যেটা তাদেরকে ভবিষ্যতে লেখালেখি করতে বা সাংবাদিকতায় যুক্ত হতে সহায়তা করতে পারে। ধন্যবাদ ভাইয়া। আশা করছি ভালো আছেন। জি, অবশ্যই। অবশ্য ভালো থাকা না থাকা ব্যাপারটা অনেকটা নির্ভর। বিশ্বে একটা মহামারী চলছে, বাংলাদেশের মহামারীর অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। তো এর ভিতর থেকে আর কি সুস্থ থাকা, নিরাপদ থাকা, এভাবেই আর কি ভালো থাকাটা। জি জি, আসলেই তাই ভাইয়া। আর আমরা এই আসলে এখন তো লকডাউন চলছে, লকডাউনের অবসরে মূলত নতুন লেখকদের জন্য আপনাকে আমরা পেয়েছি আমাদের সাথে। এটা সত্যি আমরা আনন্দিত। তো ভাইয়া, আমি আপনার জ্ঞাতার্থে একটু বলতে চাই, সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়, এই স্লোগানকে সামনে রেখে তরুণ প্রজন্মকে লেখালেখিতে উদ্বুদ্ধ করতে এবং সৃজনশীলতার বিকাশ ঘটাতে 2018 সালের 23 জুন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এবং কাজ করে যাচ্ছে। সারা দেশের সকল দৈনিকে প্রকাশিত তরুণ লেখকদের অধিকাংশ লেখায় প্রকাশিত হচ্ছে এখন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বিভিন্ন শাখার সদস্যদের লেখা। তারই ধারাবাহিকতায় লেখালেখির মাধ্যমে সামাজিক অজ্ঞতা আর অসঙ্গতি তুলে ধরার লক্ষ্যে একদল দক্ষ ও সৃষ্টিশীল লেখক তৈরিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা অন্যান্য শাখার ন্যায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যেখানে দেশের তরুণ প্রজন্মের বড় একটা অংশ অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে এবং নানান সামাজিক যোগাযোগ মাধ্যমের নেশায় বুঁদ হয়ে আছে। পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমের দিকে আসক্ত হয়ে পড়ছে। আসলে ভাইয়া, এই সময়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম একযোগে সারা দেশের 17টি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজে লেখক তৈরিতে, বিশেষ করে তরুণ লেখক তৈরিতে যে ভূমিকা পালন করছে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমত, এই যে তুমি যে কথাটা বললে যে তরুণ সমাজ এখন টিকটক, লাইভ সহ বিভিন্ন ভাবে অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে, ঠিক এরকম বাস্তবতায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম যে উদ্যোগটা নিয়েছে বা যে উদ্দেশ্যকে সামনে রেখে সংগঠনটির সূচনা হয়েছিল, অবশ্যই এটাকে আমি ইতিবাচক ভাবে দেখি। কারণ বর্তমান যে ইন্টারনেটের যুগে সবাই যেভাবে
সময় কাটাচ্ছে, সময় নষ্ট করছে গেম খেলে, সোশ্যাল মিডিয়ায় হচ্ছে সময় অপচয় করে। তো এরকম একটা সময়ে আমরা যে তৈরি করতে পারছি বা এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে, অবশ্যই ব্যাপারটাকে আমি ইতিবাচক ভাবে দেখি এবং এই সংগঠনের এবং এই সংগঠনের সাথে যুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সংগঠনগুলো রয়েছে, তরুণ লেখক ফোরামের এই সব সংগঠনগুলো মানে উত্তরোত্তর সাফল্য কামনা করি। বিশেষ করে বিভিন্ন সংগঠন ব্যানারে আমাদের কাছে প্রতিনিয়ত লেখা আসে, এবং এটাকে ইতিবাচক ভাবে না দেখে আসলে উপায় নেই। কারণ আমরাই তো দেখি আসলে সমাজে কি হচ্ছে, তরুণ প্রজন্ম কোন দিকে যাচ্ছে, আবার সেই আমরাই দেখতে পাচ্ছি যে একদল আহ, উদ্যমী তরুণরা এরকম লেখালেখির সাথে নিয়োজিত আছেন এবং বলতে গেলে এটা তাদের নেশার মতো, এবং এই নেশাটাকে অবশ্যই পজিটিভলি নিতে হবে যে তারা লেখালেখি করছে, এবং এই যে একটা লেখা প্রকাশ হওয়ার যে একটা আনন্দ, এই আনন্দটা যে তারা গা ভাসাচ্ছে, এটাকে অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং আমরা সকলেই চাই যে তরুণরা ভালো কিছুর দিকে অগ্রসর হোক, ভালো কিছু নিয়ে তারা মাতামাতি করে, ভালো কিছুর ভিতর তারা থাকে। এবং এভাবেই তো একটা সুস্থ সুন্দর সমাজ নির্মাণ সম্ভব হবে। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমি এ পর্যায়ে একটু আপনার ব্যাপারে শুনতে চাই। ব্যাপারটা হচ্ছে যে আপনি নিজেও একজন লেখক, কারণ আপনাকে আমরা বিভিন্ন সময় পত্রিকাতে লেখালেখি করতে দেখি, এবং পেশা জীবনেও আপনি যুক্ত আছেন লেখালেখির এই জগতেই। এখন আপনাদের সময় আমি জানতে চাই যে আপনাদের সময়ে লেখালেখি তরুণদের, বিশেষত তরুণদের লেখালেখির ধারাটা কেমন ছিল, আপনারা কিভাবে লেখালেখি করতেন, শুধু আপনার অভিজ্ঞতা এটাই। ব্যক্তিগতভাবে যদি আমি বলতে যাই, আসলে তরুণ প্রজন্ম, তোমাদের যে তরুণ প্রজন্ম আর আমাদের যে তরুণ প্রজন্ম, এর ভিতরে আসলে কোনো তফাৎ নেই। কারণ আমি হচ্ছে তোমাদেরই যে প্রজন্ম, সেই প্রজন্মের একটা অংশ। ভাই একটু আহ ইন্টারাপ্ট করছি কাইন্ডলি। আমি আপনার কথা খুব ভালো শুনতে পাচ্ছি না, আমার মনে হয় যে স্পষ্ট শোনা যাচ্ছে না, কাইন্ডলি একটু যদি। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম, আসলে তোমাদের প্রজন্ম আমার প্রজন্ম এর ভিতরে আসলে খুব একটা বেশি তফাৎ নেই, কারণ আমি তোমাদের প্রজন্ম। তো এ কারণে তোমরা যে প্রজন্মটাকে দেখছো, যেভাবে লেখালেখি করছে, আমিও ঠিক সেই প্রজন্ম থেকেই দেখেছি যে তারা কিভাবে লেখালেখির সাথে যুক্ত রয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তখন আর কি আহ আমি আমার আশেপাশে খুব বেশি বন্ধু বান্ধব, জুনিয়র সিনিয়রদের এত বেশি লেখালেখি করতে দেখিনি। আমি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যখন সাংবাদিকতা পেশার সাথে যুক্ত হয়েছি, যখন তরুণদের লেখা নিয়ে ডিল করছি, তখন দেখতে পাচ্ছি যে বিশেষ করে করোনাকালীন এই সময় আমি এই ফ্লোটা বেশি দেখতে পাচ্ছি। আর আমাদের সময়ে আমি লেখালেখি বলতে বেশিরভাগই ফেসবুক কেন্দ্রিক ছিল, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বা ফেসবুকে কোনো কিছু নিয়ে গঠনমূলক লেখালেখি করা বা সার্কাজম টাইপের লেখালেখি করা, আমি ব্যক্তিগতভাবে এটার সাথে যুক্ত ছিলাম। প্রাতিষ্ঠানিক কোথাও লেখালেখি করা বা হচ্ছে কোথাও আর্টিকেল পাবলিশ করা, এ ধরনের কোনো বিষয়ের সাথে আমি আসলে ব্যক্তিগতভাবে যুক্ত ছিলাম না। বা আমি আমার বন্ধু বান্ধব বা সিনিয়র জন্য তাদেরকে খুব একটা বেশি দেখিনি। যে এখন যেভাবে দেখতে পাচ্ছি যে এই যে তরুণরা হয়তো ফোরামের ব্যানারে বা তরুণরা লেখা পাঠাচ্ছে, আর আমি সবসময় চেষ্টা করছি যে আমার চেনা জানা হোক বা হচ্ছে যে সবার ভিতরে একটা উদ্যম তৈরি করতে হচ্ছে, তারা লেখালেখি করুক। কারণ আমি ব্যক্তিগতভাবে আসলে ওইভাবে দেখিনি যে লেখালেখির যে একটা ফ্লো আসলে বা লেখালেখির প্রতি যে একটা আগ্রহ, এটা আমি আসলে ওই সময় খুব একটা দেখিনি আমার বিশ্ববিদ্যালয় পড়াশোনা চলাকালীন সময়। এই সময় এসে আমি যখন দেখতে পাচ্ছি যে তরুণরা লেখালেখি করছে, তো এই বিষয়টা আমাকে খুবই আশাবাদী করে তুলেছে। আর আসলে আমি লেখক বলতে খুব বড় মাপের লেখক না, লেখালেখিটা আসলে যেহেতু আমার পেশা, এই কারণে আমার লেখালেখি করতে হয়। তো এই কারণে টুকটাক লেখালেখি করে থাকি। তবে আমার খুবই ভালো লাগে যখন দেখি খুব ভালো মানের কিছু লেখা আমার কাছে আসে, এবং সেই লেখাগুলো দেখে আমি রীতিমতো ঈর্ষান্বিত হই যে আমি যদি এর মতো করে লিখতে পারতাম বা এর মতো করে ভাবতে পারতাম। তো এই বিষয়গুলো আসলে আমাকে সত্যি ঈর্ষান্বিত করে থাকে। তো আমি খুবই আশাবাদী এই তরুণ প্রজন্মকে নিয়ে। তো এটাই আর কি। জি জি, অবশ্যই আপনি তো আমাদের প্রজন্মেরই মানুষ, কিন্তু আমি মূলত মেনশন করেছিলাম যে আপনারা আপনাদের সময়ে, যেটা আপনি ক্লিয়ার করেছেন আমাদেরকে। যাই হোক ভাই, আমি এ পর্যায়ে আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আধুনিক যুগে বর্তমান প্রজন্ম বলা যায় যে অনেকটা শুদ্ধ আত্মতুষ্টির পথ পরিহার করেছে। যেমন আমরা এর আগেই বললাম যে অনলাইন গেমে আসক্ত হচ্ছে,
এরপরে হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। আগে যেটা হতো যে আমরা দেখেছি বিভিন্ন মনীষীর জীবনী থেকে, এরপরে আমরা আমাদের ছোটবেলায় যখন অ্যাভেলেবেল ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যম, তখনও আমরা দেখেছি যে বই পড়ার প্রতি একটা অন্যরকম আগ্রহ আমাদের মধ্যে ছিল বা তরুণদের মধ্যে ছিল, কাজ করত। কিন্তু সেটা অনেকটা এখন নেই বললেই চলে। যে মূলত যে বর্তমানে প্রজন্ম শুদ্ধ আত্মতুষ্টির পথে অনেকটা বের হয়ে গেছে, শুদ্ধ আত্মতুষ্টির পথ থেকে। তো এই প্রজন্মকে শুদ্ধ আত্মতুষ্টির পথে ফিরিয়ে আনতে আমাদের লেখকরা, আমরা তরুণরা বিশেষ কোনো ভূমিকা এক্ষেত্রে পালন করতে পারি কিনা? অবশ্যই তরুণদের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে পারে। শুদ্ধ আত্মতুষ্টি বলতে আত্মতুষ্টি ব্যাপারটা আসলে অনেক দিক থেকেই দেখা যায়। তো এখনকার তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়া বা অনলাইন গেমের প্রতি আসক্ত, বা ওইখান থেকে তারা যে পরিতৃপ্তিটাকে পাচ্ছে ওইটাকে তারা আসলে আত্মতৃপ্তি হিসাবে দিচ্ছে। আর আমরা যারা লেখালেখি নিয়ে আছি বা যেসব তরুণ প্রজন্ম লেখালেখি করে থাকে, তাদের আত্মতুষ্টিটা আবার তাদের মতো করে। আসলে এখানে যারা আর কি সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাডিক্টেড, অনলাইন গেমে অ্যাডিক্টেড, তাদের আত্মতুষ্টিটা আসলে শুদ্ধ আত্মতুষ্টির সাথে আসলে তুলনা করা যায় না। তাদেরটা আসলে তাদের মতো করে তারা আত্মতুষ্টি নিচ্ছে ঠিকই, কিন্তু সেটাকে আসলে শুদ্ধ বলা যাচ্ছে না। আর শুদ্ধ আত্মতুষ্টি ব্যাপারটা আসলে যে যার মতো করে, কেউ হয়তো অনলাইনে কাজ করছে, অনলাইনে কাজ করে সে ভালো করতে পারছে, বা কেউ হচ্ছে আহ লেখালেখি করছে, কেউ হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং কাজ করছে। তো এটাকে যদি পজিটিভলি নেওয়া যায়, ইতিবাচক ভাবে নেওয়া যায়, তাহলে হয়তো সেটাকে শুদ্ধভাবে আমরা বলতে পারি। আর তরুণ প্রজন্ম যদি আমাদের সমাজের অসঙ্গতি গুলো বা তরুণ প্রজন্মের এই অসঙ্গতি গুলা যদি হচ্ছে তাদের লেখনের মাধ্যমে তুলে আনতে পারে, এবং সেটাকে যদি তারা প্রমোট করতে পারে সব জায়গাতে, শুধুমাত্র লেখার ভিতরে আবদ্ধ না থেকে তারা যদি একটা সামাজিক সচেতনতা তৈরি করতে পারে, সেক্ষেত্রে এ ধরনের অ্যাডিকশন অ্যাডিকশন বলো বা হচ্ছে অনলাইনের প্রতি যে একটা অন্যরকম আসক্তি, এই থেকে হয়তো তারা বের হয়ে আসতে পারবে। আমার কথা হচ্ছে যে শুধুমাত্র লেখার ভিতরেই আবদ্ধ থাকলে হবে না, তাদের লেখার যে মূল মেসেজটা, এই মেসেজটাকে যে কোনো সামাজিক প্রোগ্রাম হোক, সামাজিক অনুষ্ঠান হোক বা সামাজিক সচেতনমূলক কার্যক্রম হোক, এই কার্যক্রমের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। তাহলেই হয়তো আমরা তরুণ প্রজন্মের যে আগ্রহের জায়গাটা, এখন সবটাই অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে, এবং সেটা অবশ্যই ভালো কিছু না। এটাকে আমার বলতেই হচ্ছে যে সেটা ভালো কিছু না, যে ঘন্টার পর ঘন্টা ফেসবুক স্ক্রল করা, ইনস্টাগ্রামে কি কোথায় আপলোড দিচ্ছে, কি কি আপলোড দিচ্ছে, আমি কি আপলোড দিচ্ছি, এটার প্রতি হচ্ছে তাকিয়ে থাকা। বিষয়টা আমার ভিতরে যে নেই তা না, আমিও হচ্ছে অনেক অ্যাডিক্টেড। আমি চাচ্ছি এই বিষয়গুলো থেকে আমি সব তরুণ প্রজন্ম সকলে বেরিয়ে আসুক, এবং এ কারণে লেখালেখি একটা বড় ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি হচ্ছে বই পড়ার প্রতি একটা আগ্রহ বাড়িয়ে তোলা যেতে পারে। এক্ষেত্রে আমরা হার্ড হার্ড কপির বই পড়তে পারি, অথবা আমরা ডিজিটাল ইবুক পড়তে পারি, কিন্ডল পড়তে পারি। যে কোনো মাধ্যমে হোক আমরা বই পড়ার আগ্রহটা ফিরিয়ে আনতে পারি। এর মাধ্যমে আমরা যদি আমাদের ইন্টারেস্টের জায়গাটা ডাইভার্ট করতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় যে তরুণ প্রজন্ম হয়তো এই ধরনের আত্মতুষ্টিমূলক, এবং সেটা শুদ্ধ হতে পারে অশুদ্ধ হতে পারে, এই ব্যাপারটা থেকে বের হয়ে আসতে পারবে। আহ, জি, উম, আহ, ধন্যবাদ ভাইয়া। আমি এই ব্যাপারে এই পর্যায়ে আপনার কাছে, যেহেতু আমাদের লেখকদের আড্ডা বলা যায়, এটা লেখকদের জন্যই মূলত আয়োজন করা হয়েছে। আপনি নিজেও বলছিলেন যে আপনার কাছে যখন কিছু লেখা যায়, খুব ভালো ভালো লেখা, আপনি নিজেও ঈর্ষান্বিত হন। তো অবশ্যই এটা আমরা, আমাদের জন্য গর্বের একটা ব্যাপার। আমি আপনার কাছে এই পর্যায়ে ভাই একটু জানতে চাই যে মানে আমাদের মধ্যে আমরা অনেকেই দেখা যায় যে প্রবল আগ্রহ নিয়ে লেখালেখি শুরু করি। আমাদের শুরু করাটা হয় যে খুব আগ্রহ নিয়ে আমরা তোড়জোড় করে শুরু করলাম, কয়েকটা মাস ধুমচে লিখলাম। তো লেখার পরে আবার দেখা যায় যে কয়েক মাস পর থেকে আবার একটা কোথায় যেন একটা অনাগ্রহ তৈরি হয়ে গেছে। তো এই অনাগ্রহের জায়গা থেকে আমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তো আসলে আমরা যারা লেখালেখি শুরু করেছি, এই ধারাবাহিকতাটা বজায় রাখার জন্য আমাদের জন্য আপনার পক্ষ থেকে কোনো মোটিভেশন আছে, মোটিভেশনাল স্পিচ আছে কিনা, যে যা করলে আমরা আগ্রহটা ধরে রাখতে পারবো এই লেখালেখির জগতে? লেখালেখি আগ্রহ হারিয়ে ফেলে, এখানে দুটো ফ্যাক্টর কাজ করে। এক হচ্ছে লেখালেখিটা যাদের প্যাশন, যারা লেখালেখি করে শুধুমাত্র ভিতরে তাড়না থেকে, ভাইয়া তারা আমি আরেকটু আপনাকে থামিয়ে দিচ্ছি। আমাদের দর্শকরা
মন্তব্য করছে, আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন না, সম্ভবত আচ্ছা, হেডফোনের কারণে। অনুগ্রহ করে একটু কাছে নেওয়ার জন্য বলছি। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? জি ভাই, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, দুঃখিত ইন্টারাপশনের জন্য। যেটা বলছিলাম যে লেখালেখিতে আগ্রহ হারিয়ে ফেলে এখানে দুটি বিষয় আসলে কাজ করে থাকে। একটা হচ্ছে প্যাশন নিয়ে যারা লেখালেখি করে তারা সাধারণত লেখালেখিতে হুট করে আগ্রহ হারিয়ে ফেলে না। তো এখানে একটা বিষয় কাজ করে যে রিডার্স ব্লক বলে একটা টার্ম আছে। দেখা গেল অনেকদিন লিখতে লিখতে তো লেখালেখির প্রতি সে হচ্ছে হঠাৎ করে দেখছে যে তার কলমে লেখা আসছে না। এটা আসলে একটা সাইকোলজিক্যাল ব্যাপার। এটার উপর আসলে এটা সময় দিতে হয়, নিজেকে একটু আহ, ঘুরিয়ে ফিরিয়ে আনতে হয়, বাইরের জগতের মানুষের সাথে মেলামেশা করতে হয়, নিজের অভিজ্ঞতার ভাষাটা আসলে সমৃদ্ধ করতে হয়। এভাবে হয়তো রিডার্স ব্লক ব্যাপারটা কেটে যেতে পারে। আর অন্য যে ব্যাপারটা রয়েছে যে হঠাৎ করে লেখালেখির ব্যাপারটা তো আসলে আমি মনে করি যে পেশার থেকে প্রেশারটা বেশি। তো লেখার প্রতি তোমার যদি এক্সপেকটেশন বেশি থাকে যে আমি লেখালেখি করলাম, তো লেখাটা পাবলিশ হচ্ছে, কিছু হচ্ছে না, বা কেন হচ্ছে না, বা যেভাবে আমি এক্সপেক্ট করছি সেভাবে হচ্ছে না, এই দিক থেকে হচ্ছে অনেকে লেখালেখির প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এখন লেখালেখির ব্যাপারটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার, এটা প্রতি আসলে লেগে থাকতে হয়। যে আমার আসলে নামটা ঠিক মনে পড়ছে না, আমি একটু মনীষী বলেছিলাম যে লেখালেখি শুরু করতে হয় আসলে 40 বছর বয়সের পর থেকে। যে 40 বছর বছর পর্যন্ত আসলে অভিজ্ঞতা সঞ্চয় করলে পর হচ্ছে লেখালেখি করা উচিত। তো লেখালেখি তো আসলে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তো এর ভিতরে আসলে নানা ধরনের আপস এন্ড ডাউনস আসে, কিন্তু আসলে যাদের কাছে জিনিসটা প্যাশন তাদের মনে হাল ছেড়ে দেওয়া ঠিক না, বা লেখালেখি নিজের লেখালেখি নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন থাকাটাও ঠিক না। আপনার লেখা ভালো করলে অবশ্যই এটা সমাদৃত হবে পাঠকের কাছে, বা আপনি যাদেরকে টার্গেট করে লেখেন তাদের কাছে। আপনি যদি দু একটা লেখালেখি লিখে বা 2-3 মাস লেখালেখি করে হচ্ছে আশা করে বসে থাকেন যে আপনার লেখাটা আপনার মনের মতো সমর্থিত হচ্ছে না, বা আপনি যেভাবে এক্সপেকটেশন করছেন সেভাবে সমর্থিত হচ্ছে না। পৃথিবীর বিখ্যাত অনেক লেখকরা আছে যাদের আসলে মৃত্যুর পর তাদের লেখাটা আসলে বিখ্যাত হয়েছে, তারা জীবন দশায় ভাবে আসলে মূল্যায়ন মূল্যায়ন করতে পারেনি। তো আসলে এটা অনেক ধৈর্যের একটা কাজ। তো এই জন্য আমার আহ পরামর্শ থাকবে যে লেখালেখি ব্যাপারটা আসলে হাল ছেড়ে দেওয়া ঠিক না। এমনটাও দেখা যেতে পারে যে আজকের প্রজন্ম, আজকের সমাজ আপনার লেখালেখির বর্ণনা হয়তো বুঝতে পারলো না, আজ থেকে 40 বছর পর আপনার লেখার বর্ণনা তারা বুঝতে পারছে। তো এই কারণে লেখালেখির প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, এটা আসলে খুব হতাশাজনক। আর রিটার্স ব্লকের ব্যাপারটা তো বললাম সম্পূর্ণ সাইকোলজিক্যাল একটা ব্যাপার। আর হাল ছেড়ে দেওয়া আসলে ঠিক না। কিছুদিন হয়তো নিজের জন্য সময় দেওয়া উচিত, নিজেকে গ্যাপ দেওয়া উচিত। এরপর হয়তো আবার ফিরে আসলে আপনি হয়তো আগের থেকেও ভালো লিখতে পারবেন, বা আগের থেকেও বেশি আপনার লেখা সমৃদ্ধ হতে পারে। তো ছেড়ে দেওয়া উচিত না, এটা আসলে ধৈর্যের ব্যাপার। তো ধৈর্যের ব্যাপার, একটু সময় দিতে হয়। অধৈর্য হলে আসলে লেখক হওয়া যায় না। আহ, জি ভাইয়া, আমি আপনার কথার সূত্র ধরেই আরেকটি প্রশ্নে আপনার কাছে যেতে চাই। তবে সম্ভবত কোথাও একটু সমস্যা হচ্ছে, মানে হেডফোনের কারণেই মেবি এখনো ভালো শুনতে পাচ্ছে না। আমাদের দর্শকরা বারবার কমেন্ট করছেন, হেডফোন ছাড়া কি কথা বলা যাবে কিনা ভাইয়া? হ্যাঁ, দেখছি কোনোভাবে জি, অসুবিধা। অনুগ্রহ করে যদি একটু এটা দেখতেন ভাইয়া। এখন কি শোনা যাচ্ছে কোনোভাবে? হ্যাঁ, একটা শব্দ আসছে, একটা সাউন্ড আসতেছে, যে কারণে আপনার কথাটা স্পষ্ট আহ, হচ্ছে না আর কি। আমাদের দর্শকরা শুনতে পাচ্ছেন না, বারবার কমেন্ট করছেন। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন কিছুটা ক্লিয়ার, আগের আচ্ছা, চেয়ে ক্লিয়ার। আচ্ছা, আমি একটু ফ্যানটা একটু অফ করে দিচ্ছি, দেখি একটু ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম পরিষ্কার শোনা যাচ্ছে এখন, সম্ভবত আচ্ছা, ফ্যানের শব্দ আসছিল। হ্যাঁ, হ্যাঁ, দুঃখিত এই ধরনের অনাকাঙ্ক্ষিত ইন্টারাপশনের জন্য। না না, একদমই সমস্যা নেই ভাই। ভাই, আপনি বলছিলেন আপনার কথার মাঝে যে লেখা প্রকাশ না হলে হতাশ হওয়ার কিছু নেই। যে লেখাটা ভালো হবে অবশ্যই সম্পাদকরা সেটা ছাপাবেন, এটাই বলছিলেন আপনি। আমি আপনার এই কথার সূত্র ধরে একটু জিজ্ঞাসা করতে যাই, মানে পত্রিকা থেকে প্রকাশের ক্ষেত্রে অর্থাৎ আপনারা কোন ধরনের লেখাগুলোকে বাছাই করেন বা অগ্রাধিকার দিয়ে থাকেন, যদি বিস্তারিত একটু বলতেন আমাদের লেখকদের জন্য। আচ্ছা,
লেখা প্রকাশের ক্ষেত্রে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এ ব্যাপারে আমি হয়তো বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়েছি। আমি সেই সূত্র ধরেই বলছি। আসলে লেখার বিষয় আমরা সবসময় চাই যে ক্রিয়েটিভ হোক লেখাটা, বা সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে আহ, গঠনমূলক লেখা হোক। হ্যাঁ, সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে লেখাটা হোক, অথবা আহ, যে কোনো সমস্যা সমাধান, অথবা এমন কোনো বিষয় যে বিষয়টার আসলে সব সময় এটার আবেদন রয়েছে, এরকম যে কোনো বিষয় নিয়ে আসলে লেখালেখিটাকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। আর এক্ষেত্রে কিছু বিষয় আমি উল্লেখ করতে চাই যে লেখালেখি তো আসলে আসলে খুবই একটা ভালো কাজ। ভালো, হ্যাঁ, আহ, ভালো কাজ আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। তো আমাদের লেখা প্রকাশের ক্ষেত্রে আমরা জাতীয় দৈনিকের যারা কাজ করে থাকি সম্পাদকীয় বিভাগে, আমরা একটা বিষয়কে সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি যে প্রথমত হচ্ছে লেখাটা ভালো হতে হয়। তারপর হচ্ছে লেখাটা শুধুমাত্র যে দৈনিক পত্রিকার জন্য লেখা হয়েছে শুধুমাত্র সেই পত্রিকাতেই যেন পাঠানো হয়, অথবা যে কোনো একটা লেখা পাঠিয়ে কিছুদিন পর্যন্ত অপেক্ষা করার জন্য আমরা লেখকদের বলে থাকি। কারণ দেখা যায় জাতীয় যে মেইন স্ট্রিম পত্রিকাগুলো আছে, তারা সবসময় চেষ্টা করে থাকে যে তাদের কাছে যেসব লেখা আসে বা তাদের কাছে যেসব লেখকরা লেখা পাঠায়, যে ওই লেখাটা শুধুমাত্র তাদের জন্যই লেখা হোক। কারণ লেখার একটা ক্রেডিবিলিটির একটা ব্যাপার থাকে পত্রিকার, যে লেখাটা অরিজিনাল। আসলে লেখালেখি তো আসলে কোনো ধরনের অপরাধ না, চুরি না, ডাকাতি না। এভাবে আসলে নেগেটিভলি নেওয়ার কিছু নাই, কিন্তু পত্রিকার সাথে লেখকদের যে একটা সম্পর্ক, বা একটা যে ওয়ান টু ওয়ান যে একটা ব্যাপার, যে এই লেখকটা আমার কাছে লেখাটা পাঠিয়েছে, লেখাটা শুধুমাত্রই আমাদের জন্য, এবং পরবর্তীতে আবার তার লেখা আমরা বিবেচনা করতে পারি। এক্ষেত্রে আমরা সবসময় চাই যে লেখক যেন পত্রিকা বা যে কোনো পত্রিকার সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখে। যে একই লেখা একাধিক পত্রিকায় দিলে আসলে মূল স্ট্রিম মেইন স্ট্রিম জাতীয় পত্রিকাগুলোর আসলে ওইভাবে ক্রেডিবিলিটি থাকে না। তো এই কারণে আমরা সবসময় উৎসাহিত করে থাকি যে যে লেখাটা আপনি যে পত্রিকায় পাঠাবেন, ওই পত্রিকায় পাঠিয়ে আপনি কিছুদিন পর্যন্ত অপেক্ষা করবেন, এবং তারপর যদি প্রকাশিত না হয় সেক্ষেত্রে আপনি অন্য কোথাও দিতে পারেন। এবং লেখা পাঠিয়ে কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। আসলে লেখালেখি তো অনেক ধৈর্যের একটা ব্যাপার। আর লেখা ভালো হলে অবশ্যই এখানে প্রকাশিত হবে। যে কোনো পত্রিকায় লেখা ভালো হলে অবশ্যই তারা প্রকাশিত করে থাকে। আসলে এখানে তো আসলে পত্রিকার কোনো ইনকামের ব্যাপার নেই, যে আমি একটা লেখা, ভালো লেখা বাদ দিয়ে একটা এভারেজ লেখা আমি ছাপিয়ে দিলাম। এখানে তো আসলে ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। এ কারণে সব পত্রিকায় আসলে মানে তারা এক্সপেক্ট করে থাকে যে ভালো লেখা আসুক এবং ওই লেখাটা তাদের জন্যই আসুক। আর যারা লেখালেখি করে থাকে, যে একটা লেখা যখন আপনার একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে, তখন আসলে এটাই আসলে আপনার সব থেকে বড় পাওয়া, যে পত্রিকাটা আপনার লেখাকে মূল্যায়ন করেছে। সে একই লেখা আসলে অন্য কোথাও দেওয়ার আমি প্রয়োজন বোধ করি না। আর দেখা যায় অনেকে অভিযোগ করে থাকে যে ভাইয়া আমি তো মানে অনেক লেখকদের দেখি যে হচ্ছে অনেক পত্রিকায় লেখা পাঠিয়ে থাকে, অনেক জায়গায় প্রকাশিত হয়ে থাকে। আসলে এখানে কিছু ক্ষেত্রে এক্সেপশন আমাদের করতে হয়, এবং সেই এক্সেপশনটা দেশবরেণ্য ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী এবং সরকারের গণ্যমান্য ব্যক্তিত্ব, তাদের ব্যাপারটা আসলে আমাদের কিছু করার থাকে না। এই লেখাগুলো আসলে সব পত্রিকা একই লেখা যেয়ে থাকে। এখন এইসব বরেণ্য ব্যক্তিত্বদের সাথে যদি আমরা তরুণ প্রজন্মের লেখকদের তুলনা করতে চাই, তুলনাটা আসলে হয় না। তো এইসব ব্যাপারগুলো আমাদের একটু সচেতন থাকতে হবে। এবং লেখা প্রকাশের ক্ষেত্রে আমি শুরুতেই যেটা বলেছি, যে সমসাময়িক বিষয় নিয়ে লেখাটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকে। তবে এখানে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, সমসাময়িক বিষয় নিয়ে হয় কি, দেখা গেল গতকালকে ভূমিকম্প হয়েছে। তো ভূমিকম্প একটা খুবই সমসাময়িক ব্যাপার। এখন এখানে যে সমস্যাটা হয়ে থাকে, যে ভূমিকম্প নিয়ে দেখা যায় অনেকে লেখা পাঠিয়ে থাকে। তখন যেটা হয়ে থাকে যে 10টা লেখার ভিতর থেকে সবচেয়ে ভালো যে লেখাটা, ওই লেখাটা আমরা প্রকাশ করে থাকি। আর যে বাকি 9টা লেখা, এটাও কিন্তু সমসাময়িক বিষয় নিয়েই লেখা। এখন এই বাকি 9টা লেখা আমাদের দেওয়ার কোনো সুযোগ থাকে না। আবার আজকে আমি ভূমিকম্প নিয়ে লেখা দিলাম, কালকে যে আরেকজনের একটা ভূমিকম্প নিয়ে লেখা দেবো সেই সুযোগটা আমাদের কাছে থাকে না। কারণ প্রতিদিন তো আর একই সাবজেক্ট দিতে পারে না। এই বিষয়গুলো একটু লেখকদের মাথায় রাখতে হবে, লেখকদের একটু বুঝতে হবে। তো এগুলো বুঝে সমসাময়িক বিষয় নিয়ে যখন লেখার বেলায় অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে লেখাটা যেন বেস্ট হয়, সবার ভিতর লেখাটা বেস্ট হয়, এবং আমার লেখাটা যেন সিলেক্ট হয়ে থাকে। আর সমসাময়িক বিষয় নিয়ে সবাই যেভাবে একই অ্যাঙ্গেলে লিখে থাকে, সমস্যার পিছনে কারণ, সমাধান, এভাবে না লিখে আমরা যদি একটু বিস্তারিত বা ক্রিয়েটিভিটির সাথে বিষয়টা উপস্থাপনা করতে পারি, বিশ্বের বিভিন্ন দেশের সাথে তুলনা দিয়ে আমাদের দেশে কি অবস্থা, অন্য দেশে কি অবস্থা, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, এভাবে যদি তারা হচ্ছে বিষয়টাকে তুলে ধরে, সেক্ষেত্রে লেখাটা প্রকাশ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটাই আর কি। জি, জি।
ভাইয়া আমি আবারও আপনার কথার প্রসঙ্গে প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে আমাদের একাধিক দর্শক শ্রোতা যারা রয়েছেন ওনারা কমেন্ট করেছেন। ব্যাপারটা হচ্ছে যে যারা পত্রিকায় লেখালেখি করেন, বিশেষ করে আমরা তরুণ যারা লেখালেখি করি, আমরা লেখা পাঠানোর পরে আমরা কিন্তু জানি না যে আমাদের লেখা প্রকাশ হবে কি হবে না, এটা আমাদের জানা থাকে না। তো জানা না থাকার কারণে হয় কি, যেটা ওনারা দাবি করছেন কমেন্টে, যে আমরা না জানা মানে আমরা শিওর থাকি না যে আমাদের লেখা প্রকাশ হবে কিনা। তো এইখান থেকে আমরা বিভিন্ন পত্রিকায় লেখা প্রকাশ করি। এখন আপনার কাছে সবিনয়ে জানতে চেয়েছে আমাদের একাধিক লেখক যে আসলে আপনাদের সম্পাদক কিও যে আপনাদের পত্রিকা অফিস থেকে এমন কোনো পদ্ধতি আছে কিনা যে আমাদের যে লেখাটা নির্বাচন হবে অন্তত লেখকদের জানানো যায় কিনা, এই ধরনের আচ্ছা কোনো বিষয় ভাইয়া। আচ্ছা, এক্ষেত্রে আমি ব্যাপারটা আমি পরিষ্কারভাবে বর্ণনা করছি। আসলে যে কোনো পত্রিকার ইমেইলে সাধারণত লেখা পাঠিয়ে থাকে, ইমেইলে প্রচুর লেখা এসে থাকে, প্রচুর, আসলে ধারণারও বাইরে। আমাদের সাধারণ যারা লেখক তার ধারণারও বাইরে আমাদের কাছে কি পরিমাণ লেখা এসে থাকে। তো এক্ষেত্রে দেখা যায় কি, যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি লেখকদের কাছে আহ ফোন দিয়ে অথবা মেইল করে কনফার্মেশন, মেইলে অবশ্য কম রিপ্লাই দেওয়া হয়, তো ফোন করে কনফার্মেশনটা নিতে, যে এই লেখাটা অন্য কোথাও পাঠিয়েছেন কিনা অথবা এই লেখাটা কোথাও প্রকাশিত হয়েছে কিনা। এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে এই কাজটা করে থাকি, সবাইকে আমি ফোন করে থাকি, ফোন করে আমি কনফার্মেশন নিয়ে থাকি। কিন্তু দেখা যায় লেখাটা তো কিউ পড়ে থাকে, এত সারি সারি লেখা এসে থাকে। তো এটা আসলে বাস্তবতার দিক থেকে আসলে একটু বিবেচনা করলে কঠিনই বলা যায় যে সবাইকে। এ কারণে আমরা ইত্তেফাক থেকে যেটা করে থাকি, যে আমরা একটা নোটিশ দিয়ে থাকি, এই নোটিশটাকে আসলে নেগেটিভ ভাবে নেওয়ার কিছু নেই। তো দেখা যায় লেখার সারি এত বেশি, এ কারণে আমরা লেখকদের সব সময় আমরা রিপ্লাই দিতে পারি না, লেখকদের সব সময় আসলে আমরা বলতে পারি না যে আপনার লেখাটা যাচ্ছে কি যাচ্ছে না। যেদিন যে লেখাটা যাচ্ছে সেই লেখাটার ক্ষেত্রেই আমরা কনফার্মেশন নিয়ে থাকি, যে আপনার লেখাটা আমরা দিতে চাচ্ছি, যে এই লেখাটা অন্য কোথাও পাঠিয়েছেন কিনা অথবা প্রকাশিত হয়েছে কিনা। এক্ষেত্রে তারা হয়তো কনফার্মেশন পায়। এছাড়া বাদ বাকি যে যাদের লেখা দেয়া যায়নি তাদের জন্য আমরা যেটা করে থাকি, যে আমরা বলেছি যে অন্তত আমাদের জন্য 2 সপ্তাহ অপেক্ষা করুন। আমরা 2 সপ্তাহ পিছনের মেল পর্যন্ত আমরা দেখে থাকি, যে 2 সপ্তাহ আগে কে লেখাটা দিয়েছে, 2 সপ্তাহ আগে কোন কোন লেখা বাকি পড়েছে। এর ভিতর থেকে আসলে লেখাটা নির্বাচন করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আসলে আমরা, যেহেতু লেখকদের একটা চাওয়া পাওয়ার জায়গা আছে, তারা চাচ্ছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব লেখকদের আমরা ইনফর্ম করতে, যে আপনার লেখাটা যাচ্ছে কি যাচ্ছে না, এটা অবশ্যই আমরা বিবেচনায় রাখবো। ধন্যবাদ ভাইয়া। আশা করি আমাদের যারা প্রশ্ন করেছিলেন ভাইয়ার কাছে, আমি বেশ কয়েকটি কমেন্ট দেখলাম, তারা উত্তর পেয়ে গেছেন। ভাইয়া আমি এই পর্যায়ে আপনার কাছে একটু অন্য একটা প্রশ্ন নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে যে ভাইয়া, আমরা লিখে থাকি, অনেকেই লিখি, সমসাময়িক বিষয় নিয়ে লিখি, ফিচার নিয়ে লিখি, ফিচার লিখি, বিভিন্ন ধরনের লেখা লিখে থাকি। তো এখন আমার কথা যে আমরা লেখার ক্ষেত্রে টপিকটা নির্বাচন করব কিভাবে? আপনি নিজেও, আমি দেখেছি আপনার টাইমলাইনে আপনি নিজেও খুব ভালো সুন্দর সুন্দর এবং অন্যরকম কিছু টপিক নিয়ে লিখে থাকেন। তো আপনার লেখার আঙ্গিকে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, এখানে আসলে 2টা বিষয়, একটা কলাম লেখা আর একটা ফিচার টাইপের লেখা। তো এইখানে কলাম লেখার বিষয়টা আসলে আমরা সবসময় বলে থাকি যে সমসাময়িক যে দেশে কি হচ্ছে, আন্তর্জাতিক পর্যায়ে কি হচ্ছে, কি সমস্যা আছে, কি ধরনের সমাধান হওয়া দরকার। তো এই ধরনের বিষয়গুলোর প্রতি আমি সবসময় লেখকদের বলে থাকি যে জোর দিতে, যে সমসাময়িক বিষয় তো আমি একটা সমস্যা বলেই দিয়েছি, সমসাময়িক বিষয়টা লিখতে হলে চেষ্টা করতে হবে যে সর্বোচ্চ, যে আমারটাই যেন বেস্ট হয় এটাকে চিন্তা করে লিখতে হবে। এছাড়া এমন যেসব বিষয়, যে বিষয়গুলো, যে আমি 1 বছর পর পত্রিকা উল্টালাম, একটা লেখা দেখলাম, লেখাটা খুব ভালো লাগলো, তো সবসময় যে বিষয়টার আবেদন থাকে এরকম বিষয় নির্বাচন করা যেতে পারে। আর ফিচার টাইপের যে লেখাটা, এটা আসলে শুধুমাত্র আমার জানা মতে শুধু ইত্তেফাকের সম্পাদকীয় পেজে আমাদের আয়োজন একটা বিভাগ রয়েছে, ওই বিভাগে আমরা ফিচার টাইপের ছোট ছোট লেখা দিয়ে থাকি, 200 শব্দের, 400 শব্দের, 500 শব্দের, 6 বা সর্বোচ্চ 550 থেকে 600 শব্দের। তো এই বিষয়গুলো আসলে পুরাকীর্তি হতে পারে, অজানা বিষয় হতে পারে, পৃথিবীর অবাক অবাক বিষয় হতে পারে, মহাশূন্য নিয়ে হতে পারে, গাছপালা, ফলমূল, অথবা জেনেটিক্যাল কোনো বিষয়,
বৈজ্ঞানিক কোনো বিষয়, কল্পকাহিনী নির্ভর বিষয়, এ ধরনের যে কোনো লেখা হতে পারে। তো আমি আমার তরুণ প্রজন্মের লেখকদের কাছে আহ চাইবো যে তারা এসব বিষয় নিয়েও লিখুক এবং এসব বিষয় নিয়ে হচ্ছে তারা লেখা পাঠাক। শুধু যে আমাদের কাছে লেখা পাঠাতে হবে এমন কিছু না। এ ধরনের বিচিত্র যে কোনো বিষয়, বিজ্ঞান, কল্পকাহিনী, সমাজ, পুরাকীর্তি, রাষ্ট্র, ইতিহাস, এ ধরনের যে কোনো বিষয় নিয়ে তাদের লেখাটা যদি হচ্ছে ইউনিক এবং ক্রিয়েটিভ হয় এবং সেই লেখাটা যে কোনো পত্রিকায় তারা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করবে এবং এটা অবশ্যই প্রকাশযোগ্য হতে পারে। তো বিষয় নির্বাচনের আরেকটা বিষয় হচ্ছে, বিষয় ব্যাপারটা আসলে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কে কোথায় কোন বিষয়টার প্রতি আগ্রহ পাচ্ছে। এখন আমি সমাজবিজ্ঞানে পড়াশোনা করে আমি আসলে অর্থনীতি নিয়ে যদি লিখতে যাই, লেখাটা আসলে মানসম্মত হবে না। তর্কের ক্ষেত্রে যদি ধরেও নিই যে আমি জিনিসটা সম্পর্কে জানি, তারপরও একটা অর্থনীতিতে পড়া স্টুডেন্ট যেভাবে আসলে অর্থনীতি থেকে জানে, ইন ডেপথ তার যেভাবে নলেজ আছে, সে যেভাবে জানে, তার আসলে ওই বিষয়টার ফোকাস করা উচিত। সমাজবিজ্ঞান নিয়ে যে ছেলেটা পড়ালেখা করছে, তার আসলে সে আসলে সমাজবিজ্ঞান নিয়ে ভালো জানে, সমাজে কি হচ্ছে না হচ্ছে, সমাজের উৎপত্তি, তারপর নৃবিজ্ঞান, এসব বিষয় নিয়ে সে ভালো লিখতে পারে। তো বিষয় ভিত্তিক লেখাগুলোকে আমরা সব সময় অ্যাপ্রিসিয়েট করে থাকি। যে যে বিষয়, বিবিএ তে যে ছাত্রটা পড়াশোনা করছে সে হয়তো ব্যবসা বাণিজ্য এ সংক্রান্ত যে কোনো লেখা লিখতে পারে, বাজেট নিয়ে লেখা লিখতে পারে। আমরা অনেক সময় লেখা পেয়ে থাকি, হয়তো আমি কোনো বিষয়কে ছোট করছি না, কিন্তু আমি একটু অসঙ্গতি গুলো তুলে ধরার চেষ্টা করছি। যে আমি হয়তো ইতিহাস নিয়ে পড়ছি, সে হয়তো বাজেটের উপর একটা পর্যালোচনা করলো। এখন এই বিষয়টা আসলে একটু বিবেচনা করতে হবে যে বাজেট নিয়ে আসলে অর্থনীতি বা হচ্ছে বিবিএ বা এইসব ব্যাকগ্রাউন্ডে যেসব স্টুডেন্টরা আছে, তো ওরা যদি বিষয়টা বিবেচনা করে, কারণ তাদের অনেক ভিতরকার টার্ম আছে, ভিতরকার অনেক ধরনের আহ জানাশোনার ব্যাপার আছে, তো ওরা ওইসব ব্যাপার নিয়ে খুব ভালো লিখতে পারে। আর ইতিহাসের যে ছাত্রটা, তারা যদি হচ্ছে ইতিহাস নির্ভর বিষয়ের উপর হচ্ছে লেখালেখির উপর জোর দেয়, সেক্ষেত্রে লেখাটা আরো ভালো হয়, আরো সমৃদ্ধ হয়। তো এই কারণে আমি ব্যক্তিগতভাবে সবাইকে অনুপ্রাণিত করব, যার যে বিষয় আছে, ডিপার্টমেন্টাল বিষয় বা সাবজেক্ট, এই বিষয়ের উপর তারা যদি একটু লেখালেখি করে, সেই লেখাটা অনেক বেশি সমৃদ্ধ হয় এবং সেই লেখাটা প্রকাশেরও সম্ভাবনা বেড়ে যায়। এটাই আর কি লেখালেখির বিষয় নির্বাচনের ক্ষেত্রে। আর লেখালেখির বিষয় আসলে উন্মুক্ত, যে কোনো বিষয় নিয়ে লেখা যেতে পারে, কিন্তু লেখাটা হতে হবে তথ্য নির্ভর, সমৃদ্ধ এবং যে জিনিসটা সবসময় এটার আবেদন থাকবে। জি, জি। আহ, ভাইয়া আমি যেহেতু লেখালেখির বিষয়টা আমরা আলোচনা করছি এবং থিম বা টপিক নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, আমি এ পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাই যে আমরা তো লিখি, লিখার পরে দেখা গেল অনেকে ভালো লিখি, লিখার পরে খুব ভালো একটা চমকপ্রদ একটা শিরোনাম দিতে পারি না। তো আচ্ছা, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এই শিরোনামটা আহ, নির্দিষ্ট কোনো শব্দ বা অক্ষরের মধ্যে সীমাবদ্ধ আছে কিনা, যে এত অক্ষর কিংবা এত শব্দের মধ্যে দিলে ভালো হবে, এই ধরনের বিষয়গুলি যদি একটু আমাদের সামনে উপস্থাপন করতেন। আচ্ছা, শিরোনাম লেখার ক্ষেত্রে আমি কিছু পরামর্শ দিচ্ছি। লেখার শুরু করার আগেই আসলে শিরোনাম দেওয়া ঠিক না। আপনি যে বিষয়টা নিয়ে লেখালেখি শুরু করছেন, সেই লেখাটা পুরোপুরি লেখার পর আপনি যখন দুই একবার রিভাইজ করবেন, লেখাটা দেখবেন, তখন আপনার মনে অটোমেটিক হচ্ছে একটা আইডিয়া চলে আসবে যে এটা শিরোনাম কি হতে পারে। এ কারণে আমি সবসময় উৎসাহিত করব যে লেখালেখি শুরু করার পূর্বে কখনো শিরোনাম থেকে শিরোনাম দিয়ে শুরু করা উচিত নয়। আর শিরোনামের ব্যাপারটা আহ ৪ থেকে ৫ শব্দের ভিতর হলে ভালো হয়। আর শিরোনাম আসলে আ বেশিরভাগ ক্ষেত্রেই পত্রিকাতে যা আমরা কাজ করে থাকি, আমরা আসলে সবসময় শিরোনামটা আসলে নিজেদের মতো করে যে সর্বোচ্চ যেটা ভালো হয় এভাবে আমরা হচ্ছে এডিট করে থাকি। তারপরও হচ্ছে যেহেতু নতুন প্রজন্মের লেখকরা লেখালেখি করছে, লেখক তৈরি হচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে তারা যখন লেখালেখিটা শেষ করে, যখন হচ্ছে রিভাইজ করে, নিজের ভিতর একটা জাজমেন্টের ব্যাপার চলে আসবে যে আমি কি নিয়ে লিখলাম, এটার কোন দিকে ফোকাস করা হয়েছে, আচ্ছা তাহলে ওইভাবেই হচ্ছে আমি শিরোনামটা দিয়ে দেই। তো এভাবে করলে আসলে শিরোনামটা ভালো হতে পারে। তবে শিরোনাম অনেক বেশি বড় হওয়া উচিত নয়, অনেক বেশি ছোট হওয়া উচিত নয়। সর্বনিম্ন ৩ থেকে সর্বোচ্চ ৫ থেকে ৬ শব্দের ভিতর শিরোনামটা হলে ভালো হয়। হ্যাঁ, জি। আমি আশা করব আমাদের যে সকল লেখকরা প্রশ্ন করেছিলেন শিরোনাম নিয়ে, ভাইয়ার অসাধারণ উত্তর, এক কথায় একদম স্পষ্ট উত্তর ছিল। আমাদের আমরা পরবর্তীতে কাজে লাগানোর চেষ্টা করব। ভাইয়া, আমরা এতক্ষণ আমাদের কাছে কিছু প্রশ্ন ছিল, আমরা কথা জিজ্ঞাসা করছিলাম, আরো কিছু প্রশ্ন আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে আমাদের দর্শকদের কিছু প্রশ্ন জমা হয়েছে। আমরা একটু কমেন্ট বক্স থেকে কিছু প্রশ্ন নিতে চাই। আহ,
সুকান্ত দাস সুপ্রিয় প্রশ্ন করেছেন, বিষয়ভিত্তিক লেখা সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের লেখা ভালো হবে, কিন্তু আমরা যারা গণিত পরিসংখ্যান বিভাগের আছি তাদের ক্ষেত্রে কি করলে ভালো হবে? আপনার কাছ আচ্ছা, থেকে জানতে চাই। সে যেহেতু গণিত পরিসংখ্যানের কথা উল্লেখ করেছে, তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে স্ট্যাটিস্টিক্স ছাড়া আসলে কোনো লেখা হয় না। যে প্রতিটা লেখাতেই আসলে স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন হয়। যে আমরা বেশিরভাগ লেখাতে উল্লেখ করে থাকি যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, অমুক অমুক সংগঠনের তথ্য মতে, এই যে আমাদের স্ট্যাটিস্টিক্স গুলা এসে থাকে। তো এক্ষেত্রে আসলে পরিসংখ্যান স্টুডেন্টদের খুবই একটা অ্যাডভান্টেজ রয়েছে। তারা যেহেতু পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করছে, যে পরিসংখ্যানের যে ব্যাপারগুলো এগুলো কিভাবে সম্পাদন হয়ে থাকে, যে একটা স্ট্যাটিস্টিক্স কিভাবে হয়ে থাকে, যে জনসংখ্যার উপর আমি একটা পরিসংখ্যান করব, সেই সিস্টেমটাকে, এই সিস্টেমটা নিয়েই তো হচ্ছে 500 থেকে 800 শব্দ একটা লেখা হয়ে যেতে পারে। আর গণিত নিয়ে যারা লেখালেখি করছে তারা আসলে ম্যাথমেটিক্যাল বিভিন্ন থিওরি, এবং সেই থিওরিটা কিভাবে আমাদের প্রতিটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিজ্ঞান বা যে কোনো বিষয় কিভাবে অ্যাপ্লিকেবল হতে পারে, ম্যাথমেটিক্যাল থিওরি, এই বিষয়টা নিয়ে আসলে 1000 2000 শব্দ একটা লেখা লেখা যেতে পারে। তো গণিত পরিসংখ্যান লেখার আসলে অনেক জায়গা আছে, একটু চিন্তা করতে হবে যে আমাদের থিওরিটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেবল করা যায়, কিভাবে এটাকে আমরা রিলেট করতে পারি সমাজ ব্যবস্থার বা সমাজের যে কোনো সমস্যার সাথে। তো এইভাবে আমরা যখন একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় যখন রিলেট করতে পারবো, তখনই হচ্ছে আমরা লেখার আসলে খুব সুন্দর এবং ভালো সাবজেক্ট পেয়ে যাব। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমাদের দর্শক প্রশ্ন করেছিলেন আপনার সুকান্ত দাস সুপ্রিয়। আশা করছি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। সাথেই থাকুন। ভাইয়া, আমরা এই পর্যায়ে আরেকজন লেখকের আমরা একটা প্রশ্ন নিতে চাই। মানসুরিয়ান মাহমুদ প্রশ্ন করেছেন, নবীন লেখকেরা লেখালেখির ক্ষেত্রে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিবে এবং লেখালেখির মান বৃদ্ধিতে আমাদের করণীয় সম্পর্কে জানতে চাচ্ছি। ভাইয়া। আচ্ছা, এখানে আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করছি লেখালেখির মান। প্রথমত, লেখালেখির মান, আপনি যখন কলাম লিখবেন তখন কলামের ভাষাটা হতে হবে একেবারেই ফর্মাল, এবং যে লেখাটার ভিতর কোনো ধরনের হচ্ছে যে আমরা সাধারণত যেভাবে কথা বলে থাকি, যেভাবে কমিউনিকেশন করে থাকি, সে ধরনের কোনো ধরনের ছাপ থাকবে না। লেখার ভাষাটা হতে হবে ফর্মাল। এবং এখানে অনেক লেখকরা ভুল করে থাকে যে লেখার ভিতর আসলে ফার্স্ট পারসন ন্যারেটিভ নিয়ে আসেন। ফার্স্ট পারসন ন্যারেটিভটা বলতে আসলে যেরকম বোঝাচ্ছে যে আমি মনে করি, আমার মনে হয়। আসলে একটা কলাম যখন আপনি লিখেন, লেখার বক্তব্য পুরোটাই হচ্ছে আপনার, পুরো বক্তব্যটাই হচ্ছে আপনার। তো এখানে আসলে আলাদা করে আমি মনে করি, আমার মনে হয়, এভাবে করা উচিত। যখন আপনি ব্যক্তিগত পর্যায়ে টেনে আনলেন যে আমার মনে হয়, আমাদের করা উচিত, আমাদের মনে রাখতে হবে, বারবার যখন ফার্স্ট পারসনটা টেনে নিয়ে আসছেন, তখন আসলে আপনার কনফিডেন্সহীনতা প্রকাশ পায়। যে আপনার ভিতর কনফিডেন্স নাই দেখে আপনি বারবার হচ্ছে তুলে আনছেন যে আমার মনে হচ্ছে, আমি মনে করি। তো এই বিষয়টা বর্জন করতে হবে। যে আপনি যখন লিখবেন অবশ্যই ফরমাল ভাষায় লিখতে হবে। এবং লেখালেখির ভিতর যারা হচ্ছে শিখতে চান তারা আসলে, আমার কথা হচ্ছে যে আপনি যদি ১ পৃষ্ঠা লিখতে চান তাহলে আপনাকে কম করে হলেও ১০ পৃষ্ঠা পড়তে হবে। আর এখন তো আসলে অনলাইনের যুগ। সবাই আসলে অনলাইনে সার্চ দিলে অনেক লেখা পেয়ে যায়। তারপর নিজের মতো করে আরকি সাজিয়ে লেখাটা আসলে উপস্থাপন করে দেয়। এরকম আমরা অনেক পেয়ে থাকি। তো আমার পরামর্শ থাকবে যে আপনি যদি ১ পৃষ্ঠা, ধরেন আপনি আ কি বলা যায়? যে বাংলাদেশের সংবাদ মাধ্যম নিয়ে আপনি ১ পৃষ্ঠা লেখা লিখবেন। এখন এই ১ পৃষ্ঠা লিখতে হলে আপনাকে ১০ টা পৃষ্ঠা আপনার পড়তে হবে। পড়াশোনা না করে আসলে লেখালেখি করলে আসলে লেখার মানটা কমে যায়। তো এই কারণে আমার পরামর্শ থাকবে যে আপনি লেখালেখি করার আগে যে ১ পৃষ্ঠা লিখতে হলে আপনি ১০ পৃষ্ঠা পড়াশোনা করে নিবেন যে কি লিখছি, কি নিয়ে লিখছি। এতে আসলে মানটা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত হচ্ছে, আ আমরা এই সমস্যাটা অনেক ফেস করে থাকি যে লেখার ভিতর প্রচুর বানান ভুল যায়। তো লেখালেখি করার ক্ষেত্রে আসলে বানানটার প্রতি খুব খেয়াল দিতে হবে। যে বাংলা ডিকশনারি থেকে, বাংলা একাডেমি ডিকশনারি থেকে বা প্রমিত যে আমাদের বানান, এই বানানটাকে অবশ্যই ফলো করতে হবে। এবং দেখা যায় লেখা, এই যে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম যে লেখা কিভাবে প্রকাশ হতে পারে বা লেখা প্রকাশের সম্ভাবনা কিভাবে বেড়ে যেতে পারে। তো ১০ টা লেখার ভিতর যে লেখকের লেখার ভিতর বানান ভুল কম এবং লেখাটা যথাসম্ভব ফরমাল ভাষায় লেখা এবং বিষয়ের সাথে মোটামুটি সঙ্গতিপূর্ণ আছে, তার লেখা প্রকাশ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো এ কারণে আসলে লেখার মান বৃদ্ধি করার জন্য যথাসম্ভব আরকি আ বানানের দিকে খেয়াল রাখতে হবে এবং ভাষাটার দিকে নজর দিতে হবে। এক্ষেত্রে এসব বিষয়গুলো একটু নজর দিলে আমার মনে হয় যে
লেখার মানটা বৃদ্ধি পেতে পারে। এবং আরেকটা ব্যাপার আমি একটু তুলে ধরতে চাই যে অনেকে লেখার ভিতরে আর কি পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স একটু আগে আলোচনা করতেছিলাম যে পরিসংখ্যান দিয়ে থাকে। তো পরিসংখ্যান দেওয়ার বেলায় যে শুধুমাত্র হচ্ছে নেট থেকে তুলে দিলাম যে অমুক পত্রিকায় হচ্ছে এই পরিসংখ্যানটা দিয়েছে, আচ্ছা আমি তাহলে কপি করে পেস্ট করে দিচ্ছি, এভাবে না করে যে পরিসংখ্যানটা ঠিক আছে কিনা একটু ভেরিফাই করে অথেন্টিক পরিসংখ্যানগুলো আর কি তুলে ধরতে হবে। দেখা যায় অনেকেই হচ্ছে পরিসংখ্যান তুলে ধরছে, এখন 2021 সাল চলছে কিন্তু তারা পরিসংখ্যান তুলে ধরছে হচ্ছে 2016-17 সালের। এর ভিতরে আরো হচ্ছে অনেক অর্গানাইজেশন, অনেক সংস্থার পরিসংখ্যান বের হয়েছে বা লেটেস্ট ইনফরমেশন রয়েছে, তারা সেগুলো স্কিপ করে পিছনে ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছে। তো এসব ব্যাপার আসলে লেখার মান কমিয়ে দেয়। তো এসব বিষয়ের প্রতি একটু নজর দিতে হবে। আহ, জি, আহ, মানসুরিয়ান মাহমুদ প্রশ্ন করেছিলেন, আশা করছি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন, কারণ খুব স্পষ্ট এবং সাবলীল ভাষায় ভাইয়া আমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। ভাইয়া, আমি এ পর্যায়ে আরেকটি প্রশ্ন নিতে চাই কমেন্ট থেকে। প্রশ্ন করেছেন এইচ জুবায়ের, উনি লিখছেন ইত্তেফাকে তরুণ প্রজন্ম পাতায় কত শব্দের মধ্যে কলাম প্রকাশ করে? আচ্ছা, তরুণ প্রজন্মের পাতায় হচ্ছে লেখা আসলে আমরা সপ্তাহে 4 দিন করে 3 4 12টা হচ্ছে লেখা আমরা হচ্ছে প্রকাশ করে থাকি। যে কখনো কখনো এক্সেপশন হয়ে থাকে, যখন দেখা যায় আমাদের হচ্ছে বিশেষ কোনো লেখা থাকে তখন হয়তো আমরা এক্সেপশন করে থাকি। তো যে বিষয়টা উনি জানতে চেয়েছেন যে কত শব্দের ভিতর, তো আমরা শুধুমাত্র ইত্তেফাকে আমরা সবসময় লেখকদের বলি যে 700 শব্দের ভিতর, সর্বোচ্চ 700 শব্দের ভিতর। 700 শব্দ হয়তো আমরা প্রকাশ করতে পারি না লেখা এডিট করে বা লেখা সম্পাদনা করে, আমরা হয়তো সর্বোচ্চ 650 পর্যন্ত আমরা প্রকাশ করে থাকি। এছাড়া আমরা যে লিড যে লেখাটা নির্বাচন করি, 1 নম্বর যে লেখাটা যেটাকে আমরা মাঝে মাঝে ইনসেট দিয়ে থাকি, তো ওই লেখাটা আমরা হচ্ছে 550 শব্দের। দ্বিতীয় যে লেখাটা, সেই লেখাটা হচ্ছে 400 থেকে 450 শব্দের। এবং একদম ডান পাশে যে লেখাটা, তৃতীয় লেখাটা, এই লেখাটা হচ্ছে আকারে একটু বড় হয়ে থাকে, এটা সর্বোচ্চ 650 শব্দের। তো এজন্য 700 শব্দের হলে আমরা হচ্ছে লেখাটা কে খুব ভালোভাবে আমরা নিতে পারি এবং বিবেচনা করতে পারি। আর 500 থেকে 700-এর ভিতর লেখাটা হলে আমাদের জন্য খুবই ভালো হয় লেখাটা প্রকাশ করার ক্ষেত্রে। আচ্ছা, ধন্যবাদ। আশা করছি আমাদের দর্শক উত্তর পেয়েছেন। আর আহ, খায়রুল ইসলাম প্রশ্ন করেছেন, ভাইয়া যদিও আপনি আলোচনা করেছেন এটা নিয়ে যে লেখা পাঠিয়ে কিছুদিন অপেক্ষা করার কথা বলেছেন, কিন্তু তারপরেও উনি প্রশ্ন করেছেন যে একটা লেখা পাঠিয়ে সর্বোচ্চ কতদিন অপেক্ষা করা উচিত, এই ব্যাপারটা আচ্ছা, নিয়ে যদি একটু বলেন। এটা শুধুমাত্র ইত্তেফাকের বেলাতেই নয়, এটা যে কোনো পত্রিকাতেই লেখা পাঠিয়ে লেখালেখি একটা ধৈর্যের বিষয়। লেখাটাও একটা ধৈর্যের বিষয়। আমি ব্যক্তিগতভাবে যেহেতু লেখালেখি করি, আমি জানি যে একটা 400 500 বা হচ্ছে 700 শব্দের একটা লেখা রেডি করতে বা লেখাটা পরিপূর্ণ করতে আমার যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে। যে কোনো লেখকদের যথেষ্ট পরিশ্রম করতে হয়, যথেষ্ট ধৈর্য নিয়ে লিখতে হয়। আপনি যেহেতু ধৈর্য নিয়ে লেখাটা লিখেছেন, সেহেতু আপনাকে লেখাটা পাঠিয়ে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এখন আমরা ইত্তেফাক থেকে আমরা হচ্ছে তরুণ লেখকদের বলে থাকি যে আপনারা 2 সপ্তাহ অপেক্ষা করুন। হয়তো তো অনেকে 2 সপ্তাহ অপেক্ষা করতে হয় না, এরই ভিতর হচ্ছে লেখা প্রকাশিত হয়ে থাকে। আবার হচ্ছে অনেকের লেখা হচ্ছে হয়তো 2 সপ্তাহ বড় বড় আমরা প্রকাশ করে থাকি। অথবা যে কোনো পত্রিকাতে আপনি লেখাটা পাঠিয়ে আপনি মোটামুটি 7 থেকে 10 দিন অপেক্ষা করুন। যে পত্রিকা দেখা গেল হচ্ছে যে জাতীয় দৈনিক নয়, হয়তো স্থানীয় দৈনিক, সেক্ষেত্রেও আমি বলবো যে তাদেরকে একটু সময় দিতে হয়। কারণ লেখা আসলে প্রচুর এসে থাকে, তো যে কোনো পত্রিকাতেই হচ্ছে প্রচুর লেখা এসে থাকে। তো এ কারণে লেখাটা আসলে সর্ট আউট করতে, লেখাটা বের করতে, কোন লেখাটা দেব, কোন বিষয়টা, কোন দিবসটা, বা হচ্ছে কোন বিষয়টা আজকের জন্য প্রাসঙ্গিক, আজকের দিনের জন্য প্রাসঙ্গিক, এই লেখাগুলো সর্ট আউট করার জন্য অনেকে লেখা আসলে পিছনে পড়ে যায়। এজন্য একটু সময় দিতে হয় আসলে। যারা আসলে আমরা কাজ করি বা যারা আসলে সম্পাদকীয় বিভাগের সাথে জড়িত আছি, তাদেরকে একটু সময় দিতে হয়। এই কারণে আমরা হচ্ছে ইত্তেফাক থেকে বলে থাকি যে 2 সপ্তাহ অপেক্ষা করুন, অথবা যে কোনো পত্রিকায় লেখা পাঠানোর ক্ষেত্রে আপনি 7 থেকে 10 দিন অপেক্ষা করুন। জি, আমরা ভাইয়া, আমরা কমেন্ট থেকে আপাতত আর প্রশ্ন নিতে চাচ্ছি না, পরবর্তীতে আমরা আবার দেখবো। এ পর্যায়ে আমরা যেতে চাই আমাদের নির্ধারিত যে প্রশ্ন ছিল। ভাইয়া, আমি একটু আপনার কাছে জানতে চাই যে সামাজিক সমস্যা বা সংস্কারের জন্য আমরা যে কলাম, চিঠিপত্র বিভাগে চিঠি লিখি বা কলাম লিখি বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে। তো আসলে এই চিঠি বা কলামগুলো কতখানি কার্যকর ভূমিকা পালন করে, বা আমি যদি আরেকটু বলি যে নীতি নির্ধারণী পর্যায়ে তরুণ লেখকদের এই লেখাগুলা কতটুকু প্রভাব ফেলে, এই আচ্ছা, বিষয়টা নিয়ে যদি একটু আলোকপাত করতে। আচ্ছা, এই যে সমসাময়িক বিষয় নিয়ে যে বিভিন্ন চিঠিপত্র লেখা হয়, কলম লেখা হয়, এই লেখাগুলা
আসলেই অনেক প্রভাব বিস্তার করে থাকে। কারণ জাতীয় দৈনিক আর যেকোনো দৈনিক, বিশেষ করে জাতীয় দৈনিকের কথাই আমি বলবো, এই লেখাগুলো সমাজে রাষ্ট্রের নীতি নির্ধারণ পর্যায়ে অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব তারা হচ্ছে সকালে উঠেই আসলে পড়ে থাকেন যে কোথায় কি হচ্ছে, কোথায় কি সমস্যা, এই লেখাগুলো তারা হচ্ছে দেখে থাকেন। এবং এই লেখাটা যেকোনো রিপোর্টের মতোই হচ্ছে কার্যকরী, যে এই এলাকা, আমার এলাকায় রাস্তা নেই, আমার এলাকায় হচ্ছে একটা ব্রিজ নেই। তো এই লেখাটা আসলে সরাসরি নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিবর্গ তারা দেখতে পারেন তো স্থানীয় জনপ্রতিনিধি যে বিষয়টার উপর গুরুত্ব আরোপ করছেন না, এই বিষয়গুলো একেবারে সরাসরি আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে চলে যাচ্ছে শুধুমাত্র পত্রিকা লেখালেখি করার কারণে। তো এ কারণে এই লেখাগুলো অবশ্যই প্রভাব বিস্তার করে থাকে। আর চিঠিপত্র লেখার ক্ষেত্রে আমি তরুণ প্রজন্মের কাছে অনুরোধ রাখবো যে একটু ইউনিক বিষয় নিয়ে, সামাজিক সমস্যা নিয়ে অবশ্যই লিখতে হবে, তার পাশাপাশিও যে কোনো ইউনিক বিষয় নিয়ে, ক্রিয়েটিভ বিষয় নিয়ে আপনি একটা চিঠি লিখতে পারেন। তো এই চিঠিগুলো আসলে খুবই অ্যাপ্রিসিয়েট করা হয় সম্পাদকীয় বোর্ডে, যে একটা ভালো চিঠি এসেছে, একটা ভালো বিষয় নিয়ে একটা চিঠি এসেছে, সেই চিঠিটা আমরা হচ্ছে হাইলাইট করে দিচ্ছি। এ কারণে আর কি, যে চিঠি লেখার প্রতি আমি সবসময় গুরুত্ব দিতে বলবো, যে চিঠি লিখুন, ভালো লিখুন এবং সমস্যা নিয়ে লিখুন, যে কোনো ইউনিক বিষয় নিয়ে লিখে থাকুন, এবং যথেষ্ট এটা প্রভাব বিস্তার করে থাকে নীতি নির্ধারণী পর্যায়ে। জি ভাইয়া, আমি আপনার এই কথার সূত্রে আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে কলামগুলি লিখে থাকে বিভিন্ন অন্যান্য পত্রিকায়, অনেক বড় বড় কলামও আমাদের তরুণ লেখকরা লিখে থাকে। তো এ পর্যায়ে এই কলামগুলা কি একই রকম প্রভাব ফেলে? হ্যাঁ, কলামগুলো একই রকম প্রভাব ফেলে। আমরা যেহেতু দৈনিক ইত্তেফাকে সম্পাদকীয় পেজেই হচ্ছে তরুণদের জায়গা করে দিয়েছে, বা তরুণদের জন্য আলাদা ডেডিকেটেড স্পেস রয়েছে। তো একজন রাষ্ট্রের নীতি নির্ধারণ পর্যায়ের ব্যক্তি যখন হচ্ছে পত্রিকার সম্পাদকীয় পেজটা পড়বেন বা পড়ছেন বা পড়েছেন বা পড়ে আসছেন, তারা যখন এই পেজটার দিকে নজর রাখবেন, তারা তখন দেখবেন যে একটা তরুণ লেখক বা একটা তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি সে হচ্ছে একটা সমাজের একটা অসঙ্গতি তুলে ধরছে। তখন সে অবশ্যই বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ করা তাড়না বোধ করবেন, যে এই বিষয়টা যেহেতু চলে আসছে একটা জাতীয় দৈনিকের সম্পাদকীয় পাতায় লেখাটা প্রকাশ হয়েছে, অবশ্যই ব্যাপারটা আমাদের বিবেচনা করতে হবে। তো অবশ্যই কলাম যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে, এবং একই রকম চিঠি কলাম যেটাই বলি না কেন, একই রকম প্রভাব বিস্তার করে থাকে। এবং যেহেতু জিনিসটা সবই একই জায়গা, চিঠি কলাম, উপসম্পাদকীয়, সম্পাদকীয়, তরুণ লেখকদের লেখা, এ কারণে যারা আসলে সম্পাদকীয় পড়ছে, যারা আসলে উপসম্পাদকীয় পড়ছে, তারাই কিন্তু তরুণদের লেখাটা পড়ছে বা তাদের দিকে চোখ যাচ্ছে। এবং আমরা সবসময় চেষ্টা করে থাকি যে তরুণদের লেখাটাকে কিভাবে আরো ভাইব্রেন্ট করা যায়, আরো সুন্দর করা যায়, যাতে মানুষের নজর পড়ে, যে আমরা নিজেরা আর কি ছবি দিয়ে লেখাটাকে সুন্দরভাবে হাইলাইট করার চেষ্টা করে থাকি, যে মানুষের যাতে চোখটা পড়ে, যে দেখি ভিতরে কি লিখছে। আর এই কারণে আমরা সবসময় নিজেরা চেষ্টা করে থাকি যে হচ্ছে আহ শিরোনামটাকে যতটা পারা যায় আই ক্যাচি করার, যে লেখাটার শিরোনামটা পড়ে মানুষ যত ভিতরটা পড়ে। এই কারণে আমি তোমার প্রশ্নের উত্তরে বলতে চাই যে হ্যাঁ, অবশ্যই এটা প্রভাব বিস্তার করে থাকে কলাম, এবং চিঠিপত্র যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। জি, ভাইয়া, আমি লেখালেখি সংক্রান্ত মানে এই ধরনের আর প্রশ্নগুলি করতে চাই না। আমি এই পর্যায়ে আপনার কাছে খুবই স্পষ্ট একটা প্রশ্ন করতে চাই। আমাদের অনেক লেখক লিখছেন, তাদের মনে প্রশ্ন যে পত্রিকায় লেখালেখি যে আমরা করছি বা তারা করছেন, এক্ষেত্রে কি এর বিশেষ কোনো সুফল আমরা পরবর্তীতে ক্যারিয়ার জীবনে পাবো কিনা, বা এক কথায় বললে পত্রিকায় লেখালেখির কোনো ভবিষ্যৎ বা ক্যারিয়ার আছে কিনা, এইটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, এটার আমি আসলে মানে তরুণদের হয়েই আমি তরুণদের উত্তরটা দিচ্ছি। আপনি যখন পত্রিকা নিয়মিত লেখালেখি করে থাকবেন, আপনার কলাম প্রকাশিত হবে, আপনি যখন একটা ইন্টারভিউ বোর্ডে যাবেন, তখন আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে চাইতে পারে, বা অবশ্যই অনেক বেশিরভাগ ক্ষেত্রেই জানতে চাওয়া হয়, বা আপনি কি করছেন পড়ালেখার পাশাপাশি, কি করছেন। তখন আপনি যখন বলবেন যে আমি জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখতাম, কলাম প্রকাশিত হতো, সেক্ষেত্রে আপনার আহ যোগ্যতা অনেক বেশি মূল্যায়িত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটা যেকোনো ইন্টারভিউর ক্ষেত্রে। আর যারা লেখালেখিকে পেশা হিসেবে শুধুমাত্র প্যাশন না, প্রফেশন হিসেবে নিতে যাচ্ছে, সেক্ষেত্রে যারা ভালো লিখছে তাদের সাংবাদিকতায় আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়, তারা সাংবাদিকতা আসতে পারে। এবং আমরা সবসময় নজর রেখে থাকি যে কোন ছেলেটা ভালো লিখছে, কোন ছেলেটা অ্যানালাইসিসটা ভালো, যে পরবর্তীতে সে যদি সাংবাদিকতা করতে আগ্রহী হয়ে থাকে তাকে সাংবাদিকতা আনা যায় কিনা। তো সাংবাদিকতার একটা বিশাল বিস্তৃত জায়গা রয়েছে, যে যারা লেখালেখি করছে তাদের আসলে কাজ করার জন্য। তো এছাড়া আপনি যখন লেখালেখি করবেন, আজকে আপনি কলম লিখছেন, কালকে আপনি বই বের করছেন, তো এভাবে আর কি আপনার ব্যক্তিগত সমৃদ্ধির জায়গাটা অনেক বেড়ে যায়। তো
পেশা হিসাবে নিতে গেলে আমি তো বললাম যে হচ্ছে অ্যানালাইসিস করা, রিসার্চ করা বা ডকুমেন্টারি করা, এসব জায়গায় আপনি হচ্ছে বেনিফিটেড হবেন। আর পেশা হিসেবে নিতে চাইলে সাংবাদিকতার হচ্ছে একটা বিশাল বিস্তৃত জায়গা রয়েছে আপনার জন্য। আর এছাড়া আপনি যেহেতু পত্রিকা লেখালেখি করে থাকেন, লেখা প্রকাশিত হয়ে থাকে, যে কোনো ইন্টারভিউতে গেলে এক্ষেত্রে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটা সমৃদ্ধ হলো, আপনার ব্যক্তিগত প্রোফাইলটা সমৃদ্ধ হলো, এবং আপনি তাদেরকে তুলে ধরতে পারছেন যে আমি হচ্ছে জাতীয় দৈনিক, ইত্তেফাক, প্রথম আলো, কালের কণ্ঠ, ডেইলি স্টার লেখালেখি করে থাকি। সেক্ষেত্রে আপনাকে তারা অন্যভাবে মূল্যায়ন করে থাকবে। জি ভাইয়া, আপনি বললেন যে যারা লেখালেখি করে তাদের জন্য সাংবাদিকতার স্পেসটা উন্মুক্ত। তো আমি আপনার এই জায়গা থেকে একটু আপনার কাছে অনুরোধ, যেটা যে আমরা যদি এই পত্রিকায় কাজ করতে চাই, সাংবাদিকতার জগতে যেতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের জন্য বিশেষ কি করা লাগবে, বা পরামর্শ, এক কথায় আপনার পরামর্শ চাই আমরা, আচ্ছা যে যারা যেতে চায়। আচ্ছা, আমি আসলে স্পেসিফিক ভাবে বলছি যে সাংবাদিকতা পেশায় যারা আসতে চায় তারা তো ভালো লেখালেখি করতে পারো, বা ভালো লেখালেখি করেছো দেখেই আসতে চাচ্ছ, বা হচ্ছে লেখালেখির সাথে সম্পৃক্ত আছো দেখেই তোমরা হচ্ছে সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে যাচ্ছ। এক্ষেত্রে কিছু বেসিক তোমাদের স্কিল ডেভেলপ করতে হবে। এক হচ্ছে তোমাদের বিজয় বাংলা ফন্টে হচ্ছে লেখার অভ্যাস থাকতে হবে, এবং এই অভ্যাসটা করে নিতে হবে বিজয় বাংলা। শুধুমাত্র ইউনিকোড না, বিজয় বাংলাতে তোমাদের লেখার অভ্যাস করে নিতে হবে। পাশাপাশি তুমি যদি হচ্ছে ফটোশপের কাজটা পারো, ভিডিও এডিটিং এর কাজটা পারো, ট্রান্সলেশনের কাজগুলো পারো, বা এই কাজগুলো যদি তুমি এখনো না পেরে থাকো বা এখনো না করে থাকো, এই স্কিলগুলো যদি তোমার হচ্ছে এখনো ডেভেলপ না হয়ে থাকে, তো এই বিষয়গুলোর উপর তুমি জোর দিতে পারো। যে একটা সাংবাদিকতা পেশায় আসতে যাচ্ছে একজন ক্যান্ডিডেট পেলাম, যে সে হচ্ছে ভালো ট্রান্সলেশন করতে পারে, সে ভিডিও এডিটিং করতে পারে, ফটোশপের কাজ পারে, সে হচ্ছে বিজয় বাংলা ফন্টে টাইপ করতে পারে। এর থেকে আসলে বড় কিছু পাওয়ার আর কিছু নেই। যে একটা তরুণের কাছ থেকে আমরা এত কিছু পাচ্ছি, দেখা যাচ্ছে আমাদের অন্যের মুখাপেক্ষি হতে হচ্ছে না। যে ছোট একটা কাজ করতে হবে, একটা ফটো এডিট করে দিতে হবে, আবার অন্য সেকশনে যেতে হচ্ছে না, এই ছেলেটাই কাজটা পারে। তো এক্ষেত্রে তার যোগ্যতাটা হচ্ছে অন্য পর্যায়ে পৌঁছে যায়, যে ফটোশপের কাজটা পাচ্ছে, ভিডিও এডিটিং এর কাজটা পাচ্ছে, বা বেসিক কম্পিউটার স্কিল গুলো তার ভালো জানা আছে, ওয়ার্ড প্রসেসিংটা ভালো পারে। তো এইসব বিষয়, টেকনিক্যাল যেসব বিষয়, এইসব ব্যাপারগুলো আসলে নজর রাখতে হবে, যে এইসব বিষয়গুলো আসলে স্কিল ডেভেলপ করা গেলে এক্ষেত্রে তার সাংবাদিকতা পেশায় আসার পথটা আসলে মসৃণ হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, আপনি একটু আগেই আলোচনায় বলছিলেন যে বই প্রকাশ করছে, আমাদের তরুণরা লেখালেখি করছে। আমি ওই বই প্রকাশের ব্যাপারে একটা কথা বলতে চাই, যে আসলে আমরা দেখি মাঝে মাঝে যে বই মেলাগুলো আসলে আমাদের তরুণদের বই প্রকাশের একটা বেশ বড় সড় প্রবণতা আমরা দেখতে পাই। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আসলে এই ব্যাপারটা আমি ইতিবাচক ভাবেই দেখছি, কারণ আসলে বাংলাদেশে সারা বছর যত বই সেল হয়ে থাকে, এর ভিতর বইমেলাতেই হচ্ছে বেশিরভাগ বই সেল হয়ে থাকে। সময় আসলে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করে আমাদের পড়ুয়াদের ভিতর বা লেখকদের ভিতর। তো এই সময়টা আসলে আহ বই প্রকাশ করাটা আসলে ইতিবাচক ভাবেই নিতে হবে। এছাড়া সারা বছর বই প্রকাশ করলে আসলে আমি আহ ক্ষতি কিছু দেখছি না। যে সারা বছরই তোমরা বই প্রকাশ করতে পারো, সেক্ষেত্রে আসলে নিজের একটা রিডার ক্রিয়েট করে নিতে হবে, রিডার বেস ক্রিয়েট করে নিতে হবে, যে তোমার লেখা হচ্ছে এতজন মানুষ পছন্দ করছে, এতজন মানুষ হচ্ছে তোমার লেখা পছন্দ করে, তোমার বই কিনবে। সেক্ষেত্রে তুমি যদি ব্যক্তিগত পর্যায়ে হচ্ছে তোমার যদি একটা রিডার বেস তৈরি করে নিতে পারো, সেক্ষেত্রে আর কি সারা বছর বই লেখাটা আহ যেতে পারে আর কি। এছাড়া দেখা যায় কি, সারা বছর বই লিখলে আসলে আমরা তরুণ প্রজন্মের লেখক কয়জন আমাদের চেনে, কয়জন আমাদের জানে, আমরা চেনা জানা পরিমণ্ডলে, সেক্ষেত্রে দেখা যায় আসলে বইটা বিক্রি হবে কিনা, বইটা মানুষের কাছে পৌঁছাবে কিনা, একটা অনিশ্চয়তা থেকে যায়। তো এ কারণে তরুণরা যেহেতু বইমেলার সময় আসলে বইটা প্রকাশ করার প্রতি আগ্রহ বোধ করছে, আমার মনে হচ্ছে হ্যাঁ, এটাকে ইতিবাচক ভাবেই নেওয়া যেতে পারে। যে যেহেতু এই সময় সবাই বই কিনছে, এক্সপেরিমেন্ট করে থাকে অনেকে বই কেনার প্রতি, যে দেখি কি লিখেছে বইটায়। তো ওই সময়টা আসলে বই সেলের সম্ভাবনাটা বেড়ে যায়। আর সারা বছর প্রকাশ করা যেতে পারে অবশ্যই, কিন্তু ওই যে যেটা বললাম আর কি, যে একটা অনিশ্চয়তা থেকে যায় যে বইটা বিক্রি হবে কিনা, মানুষের কাছে পৌঁছাবে কিনা, বা মানুষ কিনবে কিনা। তো আপনার যদি একটা নির্দিষ্ট পাঠক থেকে থাকে, যে যে আপনার লেখা অবশ্যই 100 জন মানুষ পড়বে, 200 জন মানুষ আপনার বইটা কিনবে, সেক্ষেত্রে সারা বছর বই প্রকাশ করা যেতে পারে। এছাড়া যদি আপনি নির্দিষ্ট পাঠক শ্রেণী না থাকে, সেক্ষেত্রে আসলে বইটা প্রকাশ করা লেখকের জন্য হয়তো অনেক সময় দেখা যায় যে আমি একটা বই প্রকাশ করলাম, কিন্তু লেখা আশানুরূপ আমি বইটা সেল করতে পারলাম, আমার কাছে পৌঁছালো না, সেক্ষেত্রে সে হয়তো অনুপ্রেরণা হারিয়ে ফেলতে পারে। আর এই সম্ভাবনাটা আসলে বইমেলার সময় কমে যায়।
যে দেখা যেতে পারে অনেকেই যে বই কিনছে, বই পড়ছে, বা তার লেখাটাও আর কি মানুষের কাছে পৌঁছাচ্ছে। তো এটাই আর কি, যে ইতিবাচক ভাবে দেখছি, তবে জি সারা ভাইয়া, বছরই আর কি করা যেতে পারে। হ্যাঁ অবশ্যই ইতিবাচক, কিন্তু আমি এটার সাথে আরেকটু যুক্ত করতে চাই যে অনেক সময় আমাদের এই তরুণ লেখকদের বইয়ের মান নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, যে অনেকে টাকা দিয়ে ছাপিয়ে ফেলছে বই, কিন্তু আসলে বইয়ের মান খুব একটা বেশি ভালো না। এই ব্যাপারে কি আপনার কোনো পরামর্শ আছে কিনা? মানে আচ্ছা, বই বের হচ্ছে, অবশ্যই এটা ইতিবাচক, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বইয়ের মান নিয়ে যে প্রশ্নটা উঠছে, এই বিষয়ে আপনার কোনো কথা আছে কিনা? আসলে এইখানে একটু আমাদের ব্রডার পার্সপেক্টিভে তাকাতে হবে, যে আমি বই বের হচ্ছে এই ব্যাপারটা কেন ইতিবাচক ভাবে দেখছি, কারণ এই আলোচনাটা আমরা শুরুতেই করেছি, কারণ তরুণ প্রজন্ম এখন টিকটক লাইকে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে সবে আসলে আসক্ত হয়ে পড়েছে। এই বাস্তবতায় যে তরুণরা টাকা দিয়ে হোক বা ব্যক্তিগত যোগাযোগ থেকে হোক, তারা যে বই বের করছে, এই বিষয়টা আসলে ইতিবাচক। এখন মানের যখন প্রশ্ন আসে, মান আসলে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আমরা মান নিয়ে হয়তো অনেক আলোচনা করছি, কারণ একটা বই আমি পড়ে ফেসবুকে আমি রিভিউ দিলাম, 10টা মানুষ দেখছে। আগে যখন ফেসবুক সোশ্যাল মিডিয়া ছিল না, তখন আসলে এই বিষয়টা ছিল না, যে তখনও দেখা যেত হচ্ছে আহ মান ভালো নয় এরকম বই হচ্ছে প্রকাশিত হয়েছে, বা অনেক মান ভালো এরকম বই প্রকাশিত হয়েছে, অথবা শুধুমাত্র বইয়ের শিরোনামের কারণে বা প্রচ্ছদের কারণে একটা বই হচ্ছে হিট হয়েছে। এরকম বিষয়টা আগেও ছিল, এখনো আছে। তো আসলে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বই যে বের হচ্ছে, বই যে বের করছে তারা, যে তারা যে আসলে যে একটা টিকটক ভিডিও না বানিয়ে যে তারা আসলে বই বের করছে, আসলে মান জাজমেন্টের ব্যাপারটা ওইখানে আমরা না আনি, না আনাটাই শ্রেয়। যে তারা বই বের করুক, ঠিক আছে, তারা একটা ভালো কিছু নিয়ে আছে, যে আজকে হয়তো তার 5টা বইয়ের মান ভালো হচ্ছে না, লিখতে লিখতে তার মানটা ভালো হবে, বা আগামীতে তার লেখা ভালো হবে, তবুও সে একটা লাইনে থাকুক, সে বই বই নিয়ে লেখালেখি নিয়ে ব্যস্ত রয়েছে, যেটা অবশ্যই আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। জি, জি, অবশ্যই। ভাইয়া, আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি শেষ কিছু প্রশ্ন কমেন্ট বক্স থেকে নিতে চাই। প্রচুর কমেন্ট আসতেছে এবং সবাই ভাইয়ার কথা শুনতে চাচ্ছে, এবং ভাইয়ার কথা শুনে এক কথায় সবাই মুগ্ধ, অনেক কমেন্ট করতেছে। তো আমি কমেন্ট থেকে আর কয়েকটা প্রশ্ন নিচ্ছি ভাইয়া। ভাইয়া প্রশ্ন করেছেন কে এম আকিজ মাহমুদ, একজন লেখকের লেখা কতদিন অন্তর ইত্তেফাক পত্রিকা প্রকাশ করে থাকে, এ বিষয়ে ইত্তেফাকের কোনো সম্পাদকীয় নীতি আছে কিনা? আচ্ছা, এ ব্যাপারে আমাদের স্ট্রিক্ট কোনো আসলে রুল নেই। সাধারণত আমরা হচ্ছে একজন লেখকের লেখা প্রকাশ করার পর তার লেখা যদি ভালো হয়ে থাকে, সাধারণত আমরা 2 সপ্তাহ পর পর হচ্ছে ভালো লেখাগুলো রিপিট করে, বা ভালো লেখকদের রিপিট করে থাকি, লেখা না লেখকদের আর কি রিপিট করে থাকি 2 সপ্তাহ পর পর। আবার দেখা যায় আমরা সাধারণত 2 সপ্তাহ বলে থাকি, তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা বিশেষ দিবস এসেছে, বিশেষ দিবস নিয়ে আসলে ভালো লেখা পাওয়া যাচ্ছে না, কিন্তু একজন লেখকের লেখা আমি 10 দিন আগে প্রকাশ করেছি, তার লেখাটা সর্বোচ্চ ভালো, বা তার লেখাটা যুগোপযোগী, সময় উপযোগী, তার লেখাটা আমরা 10 দিন পর প্রকাশ করে থাকি। সাধারণত আমি যদি বলতে যাই যে ইত্তেফাকের কোনো নীতি আসলে ওইভাবে নীতি নেই, তবে আমরা হচ্ছে 2 সপ্তাহ পর পর লেখা প্রকাশ করে থাকি। আচ্ছা, আচ্ছা। আহ, এ পর্যায়ে আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি। নিজাম উদ্দিন প্রশ্ন করেছেন, সাহিত্যের ছেলেদের কোন কোন সেক্টর লেখার জন্য নির্ধারণ করা উচিত ভাইয়া? কারণ আপনি ম্যাথ এবং পরিসংখ্যান, গণিত এবং পরিসংখ্যানের উত্তর দিয়েছেন, এখন সাহিত্যের ছেলেরা প্রশ্ন করেছে, আশা করছি উত্তর দিবেন। আচ্ছা, আমি নিজেও ব্যক্তিগতভাবে একজন লিটারেচার স্টুডেন্ট, ইংলিশ লিটারেচার স্টুডেন্ট। তো তো দেখা যাচ্ছে আমি লেখালেখি করি হচ্ছে বিজ্ঞান নিয়ে বেশি, বিজ্ঞান, পুরাকীর্তি, বা অবাক করা কোনো বিষয়। আসলে সাহিত্যে যারা ছাত্র, তাদের আসলে সাহিত্য যেহেতু তোমরা পড়ে এসেছো বা পড়ছো, তো সাহিত্যের ছেলে মেয়েদের আসলে ওইভাবে কোনো স্পেসিফিক বিষয় নিয়ে না লিখে, আমাদের যেহেতু অ্যানালাইসিস করানো শেখানো হয়, পড়া বা কিভাবে একটা টেক্সট অ্যানালাইসিস করতে হয়, যে কারণে সাহিত্যের ছাত্ররা চাইলে যে কোনো বিষয় নিয়ে আসলে অ্যানালাইসিস করতে পারে। তবে যে কোনো পুরোনো টেক্সট নিয়ে, বা যে কোনো বাংলা হোক, ইংরেজি হোক, উর্দু হোক, ফার্সি হোক, বা যে কোনো লিটারেচার পুরোনো টেক্সট নিয়ে পর্যালোচনামূলক যে কোনো লেখা যেতে পারে। অথবা আমি যেটা বললাম, যে যেহেতু সাহিত্যের ছাত্ররা হচ্ছে সবসময় অ্যানালাইসিস টাইপের, পর্যালোচনা টাইপের বা সমালোচনা টাইপের ক্রিটিক লিখে থাকে, বাংলা হোক, ইংরেজি হোক, বা যে কোনো লিটারেচার হোক, তো যে কোনো বিষয় নিয়ে আসলে সাহিত্যের ছাত্ররা হচ্ছে পর্যালোচনা করতে পারে, এই কারণে আসলে লেখার বিষয়টা উন্মুক্ত।
আমি আসলে ওইভাবে কোনো স্পেসিফিক বিষয় নির্ধারণ করতে চাই না সাহিত্য স্টুডেন্টদের, যেহেতু আমি নিজে সাহিত্য স্টুডেন্ট। এই কারণে সাহিত্যের স্টুডেন্টদের প্রতি আমার আলাদা একটা স্বজন প্রীতি থাকবেই। এই কারণে আসলে সাহিত্যের স্টুডেন্টদের বলবো যে তোমরা যে কোনো বিষয় নিয়ে হচ্ছে লিখতে পারো। জি, নিজামুদ্দিন, আশা করছি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমি পর্যায়ে আরেকটি প্রশ্ন নিতে চাই। এবার সাহিত্য থেকে ইতিহাসে চলে গেছে ভাইয়া। আবু তালহা প্রশ্ন করেছেন, ইতিহাস বিভাগের ক্ষেত্রে ইতিহাসের পর্যালোচনা ছাড়া বিষয়টাকে কিভাবে কলাম আকারে উপস্থাপন করা যায়? আচ্ছা, ইতিহাসের সব থেকে বড় ট্র্যাজেডি হচ্ছে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। তারপর আমি বলেছিলাম যে হচ্ছে যে ইতিহাসে পর্যালোচনা করে যে দেখা যায় হচ্ছে ইতিহাসে একটা ভুল হচ্ছে বা ইতিহাসে কোনো একটা সমস্যা রয়ে গেছে, ইতিহাসের রাজা রাজরা বলুক বা শাসক গোষ্ঠী বলুক তারা একটা ভুল করেছে। তো এই বিষয়টাকে পর্যালোচনা করে বর্তমানে যারা কি শাসক বর্গ বা হচ্ছে রাষ্ট্রনীতি সমাজনীতি এই সব বিষয়, এই দুটো বিষয়ের ভিতর হচ্ছে যদি মেলবন্ধন করা যেতে পারে যে অতীতে কি হয়েছে বর্তমানে কি হচ্ছে, তো এই বিষয়গুলো নিয়েও কিন্তু লেখা যায়। যারা ইতিহাসে ছাত্র রয়েছে বা ইতিহাস নিয়ে পড়াশোনা করছো, যে অতীতে কি হয়েছিল, ভবিষ্যতে কি হতে পারে, বর্তমানে কি হচ্ছে, এই তিনটা বিষয়ের সাথে তোমরা কিন্তু হচ্ছে মেলবন্ধন করতে পারো। তো এক্ষেত্রে তোমাদের লেখার পরিধি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, যে শুধুমাত্র এমন না যে আমি যেটা বলে দিলাম এটাই এটাই হতে হবে, এরকম না। ব্যাপার হচ্ছে অতীতের ইতিহাসের বিষয়টা, ইতিহাস তো আসলে একটা অনেক বড় সাবজেক্ট, যে ইতিহাস অনেক বিষয় রয়েছে, সমাজনীতি, রাষ্ট্রনীতি, ধর্ম, ঐতিহ্য, এই সব প্রতিটা বিষয় নিয়ে বর্তমানের সাথে কানেক্ট করা যেতে পারে, ভবিষ্যতের সাথে কানেক্ট করা যেতে পারে। মানে পুরো বিষয়টাকেই আসলে ইতিহাসের দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে। তো এই ক্ষেত্রে তোমাদের লেখার গণ্ডিটা অনেক বেড়ে যাচ্ছে। তো এইসব বিষয় নিয়ে একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে। আসলে একটা সাবজেক্ট দিয়ে দিলাম ওই নিয়ে লিখতে হবে এরকম আসলে কোনো কথা নেই। যে একটা লেখার বিষয় নির্ধারণ করতে আসলে দেখা যাচ্ছে 7 থেকে 10 দিনও লেগে যায় অনেক সময়, যে আমি কি নিয়ে লিখবো, কোন দিকে ফোকাস করা উচিত। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু তোমাকে একটা বড় পরিধি দেখিয়ে দিচ্ছি যে তুমি সব বিষয়ের সাথে কানেক্ট করতে পারো, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সেক্ষেত্রে আর কি তুমি এই বিষয়গুলোর উপর ফোকাস করতে পারো। জি, আবু তালহা, আশা করছি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আমি আর একদমই প্রশ্ন নিব না, আমাদের সময় 1 ঘন্টা দেওয়া ছিল, কিন্তু তারপরেও 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেছে। আমি আর 2টা প্রশ্ন নিব ভাইয়া। নাজমুস সাকিব প্রশ্ন করেছেন, সাহিত্য পাতায় কোন লেখা প্রাধান্য দেওয়া হয়? আচ্ছা, সাহিত্য পাতায় আসলে আহ, বিভিন্ন ধরনের লেখা, যে যে কোনো সাহিত্য অ্যানালাইসিস, সাহিত্যিকদের অ্যানালাইসিস, বা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যে বিভিন্ন ধরনের টেক্সট রয়েছে এই টেক্সট নিয়ে আলোচনা হতে পারে, অথবা বিশিষ্ট কোনো লেখকের জীবন মৃত্যু অথবা বিশেষ দিন এটা নিয়ে হচ্ছে আলোচনা হতে পারে, অথবা একটা বই, যে বইটা আর কি বর্তমানে বেস্ট সেলার বা হচ্ছে যে বইটা আলোড়ন তুলছে সোশ্যাল মিডিয়ায় বা হচ্ছে লেখক পাঠকদের কাছে, এইসব বিষয়, এইসব টেক্সটের পর্যালোচনা, বা অথবা গল্প, কবিতা, তারপর হচ্ছে প্রবন্ধ, এই ধরনের যে কোনো লেখা সাহিত্য পাতায় যেতে পারে। জি, জি। ভাইয়া, আমরা সর্বশেষ প্রশ্ন, আর একটা প্রশ্ন নিচ্ছি। আহ, ভাইয়া, একদমই আপনার কাছেই প্রশ্নটা করা হয়েছে, কারণ আপনার বিভাগ নিয়ে। আমাদের মাঝে অনেকে আছেন, আশিকুর রহমান ভাইয়া প্রশ্ন করেছেন, আমাদের মাঝে অনেকে আছেন যারা নতুন প্রজন্মের ভাবনা পাতায় অনেকগুলো কলাম লিখেছেন, কিন্তু কেন জানি না হঠাৎ করে কোনো লেখায় আর প্রকাশ হতে চায় না। এর কারণটা আচ্ছা জানতে চাই ভাইয়া। আচ্ছা, লেখা প্রকাশ না হওয়ার বেশ কিছু কারণ আমি আর কি তুলে ধরেছিলাম আহ তরুণ কলাম লেখক ফোরামে। তো ওই লেখাটা যদি আপনি একটু দেখতে পারেন আপনার জন্য সুবিধা হবে। তারপর আমি বলতে চাই যে লেখা আসলে আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, অথবা আমরা পত্রিকা যারা কাজ করে থাকি তাদের সাথে লেখকদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। লেখা প্রকাশ না হওয়ার ক্ষেত্রে বেশ কিছু পয়েন্ট আমি হচ্ছে সংক্ষেপে তুলে ধরছি। এক হচ্ছে, লেখাটা হচ্ছে বিষয় ভিত্তিক, বিষয়টা ভালো হতে হবে, লেখার মান ভালো হতে হবে, লেখার হচ্ছে বানান ভুল এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। একই লেখা একাধিক পত্রিকা পাঠানো যাবে না, লেখা পিডিএফ ফরম্যাটে পাঠানো যাবে না। এবং এক্ষেত্রে আমি একটু একটা বিষয় তুলে ধরতে চাই, যে আপনারা যারা লেখালেখি করেন বা লেখা পাঠিয়ে থাকেন, আমি আপনাদের উৎসাহিত করব যে আপনার বাংলা লেখাটা আপনি ইমেল বডিতেই হচ্ছে পাঠিয়ে দিবেন, এবং ইমেইলের সাবজেক্টে হচ্ছে লেখা শিরোনামটা তুলে ধরবেন। লেখা শিরোনামটা সাবজেক্টে দিয়ে ইমেল বডিতে মূল লেখাটা দিলে আমরা যারা লেখা সম্পাদন করে থাকি তাদের জন্য একটু সুবিধাজনক হয়। দেখা যাচ্ছে অনেকে হচ্ছে লেখা পাঠাচ্ছে ওয়ার্ড ফাইলে, ওয়ার্ড ফাইলটা হচ্ছে দেখা যাচ্ছে লেটেস্ট, তারটা লেটেস্ট ওয়ার্ড ফাইল, আমারটা হচ্ছে পুরোনো ওয়ার্ড ফাইল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে লেখাটা ভেঙে যাচ্ছে। তো একটা লেখা ভেঙে যাওয়া লেখা যখন আমি ঠিক করে যাই তখন আমার অনেক সময় অপচয় হয়ে যায়। এই যখন অবস্থা হয় তখন আর কি দেখা যায় যে ওই লেখাটা আমরা
ফেলে রাখি বলছে আচ্ছা ঠিক আছে পরে করবো না, তখন এটা আর কি পিছনে পড়ে যায়। এই জন্য হচ্ছে লেখা প্রকাশ না হওয়ার ক্ষেত্রে এই একটা বিষয় যে আপনি লেখাটা ওয়ার্ড ফাইলে দিতে পারলে খুবই ভালো। তবে ওয়ার্ড ফাইলে দেওয়ার ক্ষেত্রে আমি অনুরোধ করব যে আপনি ইউনিকোডে একটা ফাইল পাঠান বা বিজয় একটা ফাইল পাঠান, কিন্তু পিডিএফ পাঠাবেন না, কারণ পিডিএফটা এডিট করা যায় না। আর সব থেকে ভালো হয় যে লেখাটা, মূল লেখাটা আপনি যদি হচ্ছে ইমেল বডিতে হচ্ছে কপি করে পেস্ট করে দিতে পারেন, সেক্ষেত্রে সর্বোচ্চ ভালো হয়। এবং যে বিষয়গুলো তুলে ধরুন, বানান ভুল, লেখার বিষয়, তারপর হচ্ছে আহ লেখাটা অন্য কোথাও গিয়েছে কিনা, লেখার মান, লেখাটা ফার্স্ট পার্সন নেগেটিভ কম আছে কিনা, রিপিটেশন আছে কিনা, এই সব ব্যাপারগুলো যদি আপনি লক্ষ্য রেখে লেখাটা মানসম্মত দিতে পারেন, অবশ্যই আপনার লেখা প্রকাশিত হবে। এবং লেখা প্রকাশের ক্ষেত্রে দুইটা মাত্র নীতিমালা, ব্যক্তিগতভাবে আমার দুইটা মাত্র নীতিমালা: লেখাটা ভালো হতে হবে, এবং লেখাটা ভালো হলে লেখা কোন বিশ্ববিদ্যালয় কোন ছাত্র লিখেছে এটা কোনো ম্যাটার করে না। এবং আমরা অনেক সময় এমন এমন প্রতিষ্ঠানের স্টুডেন্টদের লেখা দিয়ে থাকি যে প্রতিষ্ঠানের নাম হয়তো বাংলাদেশে অনেকেই জানে না, কিন্তু তার লেখাটা ভালো এবং সে ভালো লিখে, তার অ্যানালাইসিসটা ভালো। আবার দেখা যাচ্ছে অনেক ভালো প্রতিষ্ঠানে ভালো সাবজেক্টে পড়া স্টুডেন্ট একটা লেখা লিখেছে, লেখাটা পড়ে হতাশই হতে হয় যে একটা ভালো স্টুডেন্ট, ভালো ডিপার্টমেন্টের স্টুডেন্ট লেখা কি লিখলো, তখন আর কি তার লেখাটা প্রকাশিত হয় না। তো এই ক্ষেত্রে যে লেখা প্রকাশের আসলে দুইটা ক্রাইটেরিয়া: লেখাটা ভালো হতে হবে এবং লেখাটা যে পত্রিকা পাঠিয়েছেন ওই পত্রিকায় শুধুমাত্র পাঠাতে হবে এবং অপেক্ষা করতে হবে কিছুদিনের জন্য, এই আর কি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া চেয়েছিলাম এটাই শেষ প্রশ্ন করতে, কিন্তু কেন জানি না হচ্ছে না। আমি এটাই আর একটা প্রশ্নই শেষ করব। অবশ্যই। প্রশ্ন করেছেন মুরাদ হোসেন ভাইয়া, তরুণ প্রজন্মের ভাবনা পাতায় কোন ধরনের লেখা প্রাধান্য দেওয়া হয়? যদি আচ্ছা, এই এই ব্যাপারটা আমরা আসলে আলোচনা অনেকবার করেছি, আমাদের আলোচনার ভিতরে অনেকবার আলোচনা হয়েছে। সমসাময়িক বিষয়, দেশ, রাজনীতি, সমাজ, খেলাধুলা, বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস, ঐতিহ্য, পুরাকীর্তি, তারপর হচ্ছে আহ এই ধরনের যে কোনো লেখাটা যদি ভালো হয়, তথ্যগত দিক থেকে হোক, লেখার কোয়ালিটি বা হচ্ছে পরিসংখ্যান, এই ধরনের যে কোনো লেখা যেতে পারে তরুণ প্রজন্মের ভাবনাতে। তরুণরা কি ভাবছে? তবে আমি তরুণ প্রজন্মের ভাবনায় যারা লেখালেখি করেন বা তরুণ লেখকদের আমি একটা বিষয় বলবো যে সমসাময়িক বিষয় বলতে এই যে করোনা ভাইরাস, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন, বা হচ্ছে করোনায় মানুষের কি হবে, স্বাস্থ্যবিধি মেনে চলুন, এই ধরনের লেখা প্রচুর প্রকাশিত হয়েছে। অলরেডি করোনা ভাইরাস আমাদের 1.5 বছর, 1.5 বছর রানিং করোনা ভাইরাস নিয়ে প্রচুর লেখা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন, আপনি দাবি করলে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব না, আপনার দাবি করতেই পারেন, এটা একটা আসলে রাষ্ট্রীয় নীতিমালা। তো বারবার যদি হচ্ছে আমরা একই লেখা আপনি লিখে থাকেন, আমরা প্রকাশ করে থাকি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন, সেক্ষেত্রে আসলে সাবজেক্টটা আসলে হয়ে যায়, ওইভাবে আসলে সাবজেক্টের কোনো আবেদন থাকে না। যে কারণে আমি অনুরোধ করব যে করোনা ভাইরাস বা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন বা তরুণদের কথা ভাবুন, এই ধরনের লেখা আসলে প্রচুর চলে গিয়েছে ইতিমধ্যে। তো এই ধরনের বিষয় নিয়ে ভবিষ্যতে যদি কম লেখা যায় সেক্ষেত্রে আসলে ভালো হয়। দেখা যায় এই বিষয় নিয়ে অনেকে ভালো ভালো লেখা লিখছে, কিন্তু আসলে বিষয়ের কারণে আমরা লেখাটা প্রকাশ করতে পারছি না, তখন আর কি তরুণ প্রজন্মের লেখকরা হতাশ হয় যে আমার লেখাটা যাচ্ছে না। কিন্তু আপনার মনে রাখতে হবে যে এই বিষয়গুলো ইতিমধ্যে প্রচুর প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকায়, আমরাও ইতিমধ্যে প্রচুর প্রকাশিত করে ফেলেছি। তো এইসব বিষয়ের প্রতি আপনাদের একটু নজর দিতে হবে। এছাড়া যে কোনো বিষয় নিয়ে ক্রিয়েটিভ, ইনোভেটিভ, আপনার যে কোনো ভালো লেখা আমরা অ্যাপ্রিসিয়েট করি তরুণ প্রজন্মের, নতুন প্রজন্মের ভাবনা পাতায়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা প্রোগ্রামের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ 1 ঘন্টার কথা ছিল, কিন্তু 8 মিনিট সময় আমরা বেশি নিয়েছি। প্রচুর প্রশ্ন আসছিল আমাদের লেখকদের থেকে। ভাইয়া আবারও আপনাকে ধন্যবাদ দিতে চাই। সারাদিনের কর্মব্যস্ততার পরেও এতটা সময় ধরে আমাদের সাথে থেকে মূল্যবান পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকের মতো আমাদের আয়োজন এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন একজন অতিথি কিংবা অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।